আচ্ছা, তো হোমওয়ার্ক কোথায় তোমার? মিস হোমওয়ার্ক কোথায়? মিস হোমওয়ার্কটাকে আবার একটু করতে পারবেন, রিপিট করতে পারবেন? আমি ঠিক আচ্ছা, তাহলে জানতাম। আদনি এবং হচ্ছে আদনি এর আগে মাইটোসিস দেখাইছে, আদনির হোমওয়ার্ক হইলো মিওসিস দেখাবা, এবং তুমি হচ্ছে মিওসিস আর মাইটোসিস এর ফিগারটা আমাকে দেখাবা, ঠিক আছে? মানে চিত্রটা দেখাবা। আচ্ছা, আচ্ছা, ঠিক এখন আছে। আসবো। এখন নেক্সট ক্লাসে আমাকে হোমওয়ার্ক দিবা। এরপরে যদি লেট আচ্ছা, হয় বাড়ায় দিব, আমি 2 বার করে চিত্র আঁকতে হবে। হ্যাঁ, কে যেন কি বলছিলাম, আমরা আজকে মিওসিস এর গুরুত্ব বলবো। দেখি নিজেরা একটা একটা করে বলো, একটা একটা করে গুরুত্ব বলো, একজন একজন করে বলো। ম্যাম আমি প্রথমে বলি। বুঝিনি কে। ম্যাম আমি বলি। হ্যাঁ হ্যাঁ, বলো, একজন একজন করে বলো। রাজ বলো আগে। ম্যাম মিয়োসিস সব থেকে গুরুত্বপূর্ণ কারণ ম্যাম এটা ছাড়া জীবের বংশবৃদ্ধি করা একেবারেই সম্ভব নয়। আচ্ছা, ঠিক আছে। এটাকে আরো সুন্দর ভাষায় আমরা বলতে পারি যে বংশগতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখার জন্য, রাইট? জি ম্যাম। আচ্ছা, আরেকজন বলো, কে বলবা? স্যার স্যার ক্রোমোজোম সংখ্যা সঠিক থাকার জন্য। এটা কিন্তু এটার সাথে চলে গেল, যে ক্রোমোজোম সংখ্যা সঠিক রাখার জন্য, কোথায় সঠিক রাখার জন্য? বংশ বিস্তার বা নতুন যেই অফস্প্রিংটা আসবে বা পৃথিবীতে, তার মধ্যে যাতে কি হয়, ক্রোমোজোম নাম্বারটা তার মা বাবার সাথে মিলে। এটার জন্য আমি এটা করবো। হ্যাঁ, দুইজন সেম বলেছে, আরেকজন বলো, আপনি বলো দেখি। হচ্ছে ম্যাম মিওসিস এই এই বিভাজনে হচ্ছে যে আহ, জনন কোষের হচ্ছে আম, আহ, মানে ক্রসিং ওভারের ফলে মানে জীব জগতে ভেরি একটা গুড। গুরুত্বপূর্ণ বৈচিত্র্যের সৃষ্টি হয়। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তাহলে তিনজন তিনটা বলেছো, তিনটাকে আমি রাখবো, বিকজ তোমাদের বইয়ে তাহলে তিনটা আলাদা ভাবে দেখাইছে। কিন্তু একটু কথা বলার মধ্যে ঠিক রাখতে হবে। যেমন দেখো, ও বলছে ক্রোমোজোম সংখ্যা ঠিক, কার ঠিক? তাহলে এটা কি বলতে হবে? স্বকীয়তা বজায়, মানে কি? স্বকীয়তা মানে কি? আমার বৈশিষ্ট্যটা যাতে মানে বজায় নিজ। থাকে। হ্যাঁ, নিজের বৈশিষ্ট্যটা, যেমন যেমন ধরো আমার ধরো একটা ক্যাট আছে, বিড়াল আছে, সেটা কালার হচ্ছে সাদা, তো তার বেবি যাতে সাদাই হয়, এরকম আর কি। তো এটার জন্য ক্রোমোজোম সংখ্যা ঠিক রাখতে আমি মিয়োসিস করবো। তারপর ক্রসিং ওভারের কথা বললা আপনি, ভেরি গুড। আর রাজ বলেছে আমাকে গ্যামেট বা জনন কোষ বা যৌন জনন, এটা ছাড়া সম্ভব না। সম্ভব নয়, একদম বংশবৃদ্ধি করাটা সম্ভব নয়। তাহলে তিনটা গুরুত্ব আমরা বুঝেছি। কারো কোনো সমস্যা আছে? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এরপর চলে আসো বংশগতি নির্ধারণে ক্রোমোজোম এবং ডিএনএ এর ভূমিকা। ম্যাম একটা এই কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর, বলো। ম্যাম ওইখানে বংশানুক্রমে প্রজাতির স্বকীয়তা আছে, ওইটা সক্রিয়তা হবে না? না না, এটাকে স্বকীয়তাই বলে। আমরা এটাকে ইংলিশে কি বলি? ইন্ডিজেনাস, বা আমার যে বৈশিষ্ট্য, মানে আচ্ছা ম্যাম, ঠিক এ- আছে। এটাকে কিন্তু একটু প্রবলেম ছিল তো স্বকীয়তাই তাই বলে। মানে জিজ্ঞেস এটা হ্যাঁ, এটা একটা ভালো ফ্যান্সি বাংলা ওয়ার্ড। তো এটা মানে হচ্ছে আমার বৈশিষ্ট্যটা আমি ধরে রাখবো, নিজস্বতা। হ্যাঁ, নিজস্বতাকে বলে স্বকীয়তা। যেমন তুমি আজকে একটা রান্না করলা, আরেকজন আরেকটা রান্না করলো, তোমার রান্নার মধ্যে এমন কিছু একটা আছে যেটা টেস্ট করে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এটা আজকে আরশাদি রান্না করছে। এটাকে বলে স্বকীয়তা, মানে কাইন্ড অফ একটা সিগনেচার রাখা, তাই না? এরকম হচ্ছে একটা নিজের একটা বৈশিষ্ট্য। নিজের একটা বৈশিষ্ট্য বা নিজস্বতা বজায় রাখা, ঠিক আছে? এটাকে বলে আচ্ছা স্বকীয়তা। ম্যাম। আচ্ছা, এরপর চলে আসো বংশগতি নির্ধারণে ক্রোমোজোম ও ডিএনএ এর ভূমিকা। এটা আমরা একটু দেখি। তো ক্রোমোজোম আর ডিএনএ, ক্রোমোজোম কোথায় থাকে, ডিএনএ কোথায় থাকে বলো তো? ডিএনএ হচ্ছে ডিএনএ থাকে হচ্ছে হিস্টোন নামে প্রোটিনের হচ্ছে যে মধ্যে। আর ক্রোমোজোম হচ্ছে যে ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের মধ্যে। হুম। আচ্ছা, তো ক্রোমোজোমের ভিতরেই আর কি তোমার দেখা যায় যে ডিএনএ গুলা থাকতে পারে, রাইট? ডাবল হেলিক্স পরে, ঠিক আছে হ্যাঁ। না? আচ্ছা, এবার আসো আমরা তাহলে পরেরটুকু দেখি। তোমাদের কি কি দৈহিক বৈশিষ্ট্য আছে? তোমাদের কারো চুল কালো, কারো চুল কোকড়ানো, কারো চুল সোজা, কেউ লম্বা, কেউ খাটো, কারো চুল কালো, কারো চোখ বাদামি। তো আমাদের দেহে এই যে নানা রকম বৈশিষ্ট্য, সেগুলো আমাদের শরীরের ক্রোমোজোমে থাকা ডিএনএ এর ভিতর থাকে। ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটা একটা পলি নিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড মিলে এই ডিএনএটা হয়।
জীবের যেকোনো বৈশিষ্ট্যের জন্য প্রয়োজনীয় সকল তথ্য ডিএনএতে থাকে। ডিএনএ মাতা-পিতার বৈশিষ্ট্য সরাসরি সন্তান-সন্ততির মাঝে নিয়ে আসে, এটাই বংশগতি। হেরিডিটি বলি আমরা। কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বংশগতির ধারা রক্ষা করার মূল ভূমিকা পালন করে ক্রোমোজোমে থাকা মানবদেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ। আচ্ছা দেখো মাতা-পিতার বৈশিষ্ট্যগুলাই কিন্তু নিয়ে যায় হচ্ছে বংশগতি বা ডিএনএ এর মাধ্যমে। আবার আমি বলতেছি যে মিয়োসিসের কারণে বৈচিত্র্য হয়। এটার মানে কি? সব বৈশিষ্ট্য যে একেবারে মিক্সড হয়ে বৈচিত্র্য হয়ে যায় তা না। মেক্সিমাম এ বাবা-মারটা আমরা পাই। ২-১ টা বৈশিষ্ট্য একটু নতুন হয়। এটাই আমাকে বৈচিত্র্যতা তৈরি করছে। ঠিক আছে? বাট মেক্সিমামই আমরা দেখা যায় পেয়ে গেছি। আচ্ছা, অর্থাৎ বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য ডিএনএ বংশগতির ধারক বাহক। তো এমসিকিউ হতে পারে বংশগতির ধারককে, বাহককে সবই ডিএনএ। ক্রোমোজোমে অবস্থিত এই ডিএনএ মিয়োসিস কোষ বিভাজনের সময় সরাসরি পিতামাতা থেকে পরবর্তী বংশধরে স্থানান্তরিত হয় ক্রসিং ওভার এর মাধ্যমে। ওর থেকে বাবার থেকে হাফ আসে, মায়ের থেকে হাফ আসে। সেজন্য ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তিও বলা হয়। অনেকগুলা পাইলাম। ডিএনএ কে বলা হয় বংশগতির ধারক আর বাহক। আর কাকে বলা হয় ভৌত ভিত্তি বংশগতি? ক্রোমোজোমকে। ক্রোমোজোমকে। এগুলো ভুল করবা না কিন্তু। হুম? তো এগুলোর বস্তু তোমরা পরবর্তী ক্লাসে আরো জানতে পারবা। সো পুরুষ ও নারী সন্তান এখানে দেখানো হয়েছে। এটাকে আমরা ক্রোমোজোমের একটা স্ক্রিনিং বলি। সো এখানে আমরা নরমালি দেখি আমাদের কয় জোড়া ক্রোমোজোম থাকে বলো তো? 23 জোড়া। 23 জোড়া। 23 জোড়া থাকে। 23 জোড়া থাকে। ভেরি গুড। 23 জোড়ার মধ্যে একদিন কে যেন আমাকে বলেছিল, তোমরা অনেকেই বলেছিলা 22 জোড়া হচ্ছে দেহকোষ। আর দেহকোষ 1 জোড়া বুঝায় জনন। এক জোড়া আমার লিঙ্গ বা জনন বোঝায়। ভেরি গুড। সো এখানে দেখো 22 জোড়া, এই যে 22 পর্যন্ত আছে, তাদের প্রত্যেকটা ডাবল করে এবং প্রত্যেকটা কাইন্ড অফ সিমিলার। যেমন ও দেখতে হয়তো বাবা, এটা বাবার, এটা হয়তো মার থেকে আসছে, এটা বাবা, এটা হয়তো মার থেকে আসছে। এগুলা তাহলে তোমার কোন বৈশিষ্ট্য প্রকাশ করবে? দেহকোষ। হ্যাঁ, দেহকোষের বৈশিষ্ট্যগুলা। মানে যেটা কখনো প্রজননে ভূমিকা পালন করবে না। ক্লিয়ার? জি ইয়েস ম্যাম। ম্যাম। হ্যাঁ, তাহলে এখন আসো, তাহলে 23 নাম্বারটা যেটা 23 জোড়া ওইটা একটু দেখো, ওইটা একটু দেখতে অন্যরকম। এই ২ টা কিন্তু দেখতে সেইম না। এটা হয়তো একটু বাঁকা, একটু চিকন ছিল বাট দেখতে তো সিমিলারই। কিন্তু এইটা দেখতে সিমিলার না। দেখো একটা হচ্ছে এক্স যেটা একটু বড়, আরেকটা হচ্ছে ওয়াই যেটা একটু ছোট। হ্যাঁ? তার মানে আমাদের 23 জোড়া যে ক্রোমোজোমটা, 23 নাম্বার যে ক্রোমোজোমটা সেটা একটু ডিফারেন্ট। ঠিক আছে? এতটুকু বুঝেছি। জি ম্যাম। এখন সেই ২ টার আলাদা নাম দিব। কারণ তারা যেহেতু ডিফারেন্ট অবশ্যই তাদের আলাদা নাম আছে। তাদেরকে কি নাম দিব বলতো? একটাকে এক্স দিব, একটাকে ওয়াই দিব। এখন একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য মিনিমাম বা ওরা জোড়ায় থাকে, তাই না? ওরা তো এলিল, এদেরকে বলে এলিল। মানে ওরা জোড়ায় থাকে। একটা বাবার থেকে আসে, একটা মার থেকে আসে। ২৩ জোড়া যেহেতু। তো ওরা হচ্ছে জোড়ায় থাকে। এখন উম এক এটা যেহেতু লিঙ্গ নির্ধারণ করে মানে জেন্ডার মানে ছেলে হবে নাকি মেয়ে হবে এটা নির্ধারণ করে। তাহলে বলো তো ছেলে হলে তার মধ্যে কোন ক্রোমোজোম ২ টা থাকবে? আর মেয়ে হলে তার মধ্যে কোন ক্রোমোজোম ২ টা থাকবে? ম্যাম, ছেলে হলে মেয়ে ছেলে হলে হলে এক্স XY আর এবং ছেলে মেয়ে হলে হলে X। এক্স। ভেরি গুড। তাহলে ছেলে হলে হ্যাঁ, সবাই ঠিক বলেছো। ছেলে হলে XY আর যদি মেয়ে হয় তাহলে সেটা XX। তার মানে মেয়েদের ২ টা সেক্স ক্রোমোজোমই সেম, রাইট? জি ম্যাম। তাহলে কাদের মধ্যে আলাদা? ডিফারেন্ট কার? ছেলেদের। ছেলেদের। দ্যাটস ইট। তাহলে দেখো আমরা এখানে কি বলেছে? আমাদের এখানে পুংজনন কোষ, স্ত্রীজনন কোষ ২২ টি ক্রোমোজোম অভিন্ন মানে একই রকম। ২৩ তম ক্রোমোজোমটি ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা। স্ত্রীজনন কোষের বেলায় সেটি সবসময় এক্স, পুংজনন কোষের বেলায় সেটা কখনো এক্স, কখনো ওয়াই। সে কারণে পুংজনন কোষ ও স্ত্রীজনন কোষ একসাথে মিলিত হওয়ার পর ক্রোমোজোমের ২৩ তম জোড়াটি এক্স এক্স হতে পারে, এক্স ওয়াই হতে পারে। যদি সেটি এক্স এক্স হয় তাহলে হবে নারী মানে কন্যা। আর যদি এক্স ওয়াই হয় তাহলে সেটা হবে ছেলে বা পুরুষ। সংযুক্ত ক্রোমোজোমের ছবিগুলো লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এক্স এবং ওয়াই ক্রোমোজোমের আকার ভিন্ন। ওয়াই ক্রোমোজোম এক্স ক্রোমোজোমের তুলনায় অনেক ক্ষুদ্র হয়। এটা আমরা মাত্র বললাম। তাহলে আমরা যখন বলতেছি যে বাবা-মার মধ্যে আলাদা সেল, আলাদা ক্রোমোজোম গুলা থাকে সেট করে, তখন সেটা মিয়োসিস হয়ে দেখা যায় হ্যাপ্লয়েড হয়, তাই না? তো জি। হ্যাপ্লয়েড হওয়ার সময় যেমন দেখো আমি তোমাদেরকে একদম সহজ একটা এক্সাম্পল দেখাই তাহলে তোমরা আর কি আমার সাথে একটু রিলেট করতে পারবে। নতুন একটা পেজেই দেখাই। তো ধরো এটা হচ্ছে মা। এটা তোমাদের কখনো পরীক্ষায় দেখানো লাগবে না। এটা জাস্ট বুঝার জন্য আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে বাবা। সো মায়ের যে ক্রোমোজোম গুলা এই যে ২২ জোড়া যেগুলা দেহকোষ তৈরি করে অভিন্ন যেগুলো এদেরকে কি বলি কেউ বলতে পারবা? ২৩ জোড়াকে যেমন বলে হচ্ছে সেক্স ক্রোমোজোম। আর
22 জোড়াকে কি বলে? তোমাদের জানার কথা না। বাট কেউ যদি জানো বলতে পারো। ম্যাম একটু আগে মনে ছিল একটু খেয়াল হারাই গেল। আচ্ছা, এটাকে আমরা বলি অটোজোম। ঠিক আছে? অটোজোম বলা হয়। তাহলে 22 জোড়াকে বলা হয় অটোজোম। আসলে মানে 22 জোড়া ক্রোমোজোমকে বলা হয় অটোজোম। অটোজোম হ্যাঁ, বিকজ তারা হচ্ছে তোমার দেহকোষ তৈরি করছে। হ্যাঁ? এদেরকে আমরা অটোজোমাস বলি বা অটোজোম বলি। তাহলে এই ক্রোমোজোমগুলো অটোজোম। আর বাকি ১ জোড়াকে কি বলা হয়? সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম। এটা আরকি আলাদা নাম। কিন্তু তোমাদের এত কিছু লিখে নেই, সো আমরা এত না জানলেও চলবে। এখন আসো তাহলে মা যে তার মধ্যে কি ক্রোমোজোম আছে? তার মধ্যে ২২ জোড়া কি আছে? অটোজোমস আছে, তাই না? সো ধরলাম 2 ইনটু 22 আছে। আর ১ জোড়া কি আছে? সেক্স ক্রোমোজোম। এখন যে মা তার সেক্স ক্রোমোজোমটা কি হবে? XX নাকি XY? এক্স এক্স। XX হবে। তাহলে এটা দেখো তো একটা মায়ের সম্পূর্ণ ২৩ জোড়া ক্রোমোজোম বুঝাচ্ছে না? ২২ জি জোড়া ম্যাম। এবং XX। এটাই আমি এখানে আরকি ২ জনেরটা আলাদা করে লিখব। এভাবে তাহলে বলো তো বাবারটা কি হবে? 2 ইনটু 22 প্লাস XY। XY হবে। তোমরা কি বুঝছো বাকিরা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। কারো কোনো কনফিউশন থাকলে বা হয়তো ক্লাস করোনি লাস্ট ক্লাস তোমার এগুলো থাকলে আমাকে বলবা। তাহলে এটা হচ্ছে ডিপ্লয়েড অবস্থায় আছে, তাই না? একটা তো XY হবে। বুঝি না আবার বলো। ম্যাম ওই যে ম্যাম পুরো ওখানে সেটাই XY হবে। ও আচ্ছা আমি কপি করে দিছি তো। সেটা আচ্ছা হ্যাঁ, XY সরি হবে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। তো এখন বলো এটা হচ্ছে ডিপ্লয়েড অবস্থায় আছে। আমি যদি ওদেরকে মিয়োসিস করাই, মিয়োসিস হইলে এটা কি হয়ে যাবে? ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যাবে না? হ্যাঁ। তাহলে কয়টা ২২ জোড়া থেকে কয়টা হয়ে যাবে? 22 জোড়া থেকে হচ্ছে 22টা। ২২ টা হয়ে যাবে। XX থেকে কি হয়ে যাবে? এক্স। জাস্ট এক্স। বাকিরা ভেরি গুড। বাকিরা কি বুঝতে পারছো? এখনো হ্যাপ্লয়েড হয়ে গেছে। এতক্ষণ সে টয়েজেন ছিল, এখন সে এন হয়ে গেছে। মানে কি কোন বিভাজন ঘটেছে? মিওসিস। মিয়োসিস। একটা সেল থেকে কয়টা হওয়ার কথা? একটা সেল থেকে হচ্ছে আম মিয়োসিসে জানো তো বলো। একটা সেল থেকে হচ্ছে যে 4টা। ৪ টা এবং ৪ টাই কি হ্যাপ্লয়েড হবে না? জি। ইয়েস ম্যাম। হ্যাঁ, এখন আমি যদি চাই তোমাদেরকে ৪ টা দেখাইতে দেখালাম। তাহলে আমার এটা কি যেহেতু মা আরকি, সো উনার হ্যা হ্যাপ জনন কোষগুলাকে আমরা কি বলবো? ডিম্বাণু বলবো, রাইট? হ্যাঁ। আচ্ছা, সো ৪ টা ডিম্বাণু তৈরি হবে এখানে। এটাকে কি বলে? জনন কোষ বলে। তুমি যদি ডিম্বাণু স্কিপ করতে চাও ওয়ার্ডটা, তাহলে তুমি জনন কোষও বলতে পারবে। তাহলে কয়টা জনন কোষ তৈরি হবে? একবার মিয়োসিস করার পর? 4টা। এবং দেখো তো ৪ টার মধ্যে কি কোনো ভ্যারিয়েশন আছে নাকি ৪ টাই সেম? 4টাই সেম। ৪ টাই সেম। সো মায়ের কিন্তু কোনো ভ্যারিয়েশন হয় না এখানে। এবার আসো বাবাদেরটায় যাই। ছেলেদের খেয়াল করো যদি এখানে মিয়োসিস হয় তাহলে কি হবে? স্পার্ম তৈরি হবে। কয়টা হবে? ৪ টা হবে। একবার হওয়ার পরে। তাহলে তাদেরটা তাদের ক্রোমোজোম নাম্বার কত কিন্তু হবে? ম্যাম এখানে যেমন আমরা এক্স এক্স কে হচ্ছে যে হাফ করলে এক্স হয়, এখানে এক্স ওয়াই কে হচ্ছে যখন ভাগ করব তখন হ্যাঁ, এটাই তো এখন দেখাবো। আচ্ছা একটু ওয়েট করে আর হ্যাঁ, আর ২ মিনিট ওয়েট করে। বলো কি হবে? তুমি বুঝতে পারতেছো আমি 22 লিখবো, রাইট? তাই না? তো আরেকটা আমি কি লিখতে পারি? এক্স। এখন আদমি বলল কেন আপু? এক্স কেন হবে? ওয়াই ও তো হতে পারে। হ্যাঁ, হতে পারে। আমি তো মানা করি নাই। সো এক্স ও হতে পারে, ওয়াই ও হতে পারে। তো ৪ টা হইতে পারে মেইনলি। মানে ২ টা ভ্যারিয়েশন হইতে পারে। সো আমি আরো ৪ টা আঁকি। মানে আরো ২ টা আঁকি। আরো ২ টা এক্স, এক্স আঁকি। আরো ২ টা ওয়াই, ওয়াই আঁকি। আপনি তোমার অ্যান্সার পেয়েছো? জি স্যার। জি ম্যাম। আচ্ছা, আচ্ছা নাই। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের স্পার্ম বা শুক্রাণু বলি আমরা যেটাকে। এখন বলো ওদের ৪ টা শুক্রাণু।
চারটা কি সেম নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট। ডিফারেন্ট। এই ডিফারেন্টে ভিন্ন এটাই ঝামেলা করবে। কি ঝামেলা করবে? এটাই ডিসাইড করবে যে নতুন অফস্প্রিং মানে কি? মানে বাচ্চা-কাচ্চা যেটা হবে, সন্তান-সন্ততি হবে, তার লিঙ্গ কি হবে? সে কি ছেলে হবে নাকি মেয়ে হবে? তাহলে ভাবো এখন যখন ফার্টিলাইজড হয় মানে হচ্ছে একসাথে জাইগোট তৈরি করে। ৪ টাই তো মিলে জাইগোট করে না। করতেই পারে তাহলে ৪ টা বেবি একসাথে হবে। বাট সাধারণত এগুলো হয় না। সো সাধারণত একটাই হয়। সো ম্যাম পসিবিলিটি বেশিরভাগই আছে নষ্ট হয়ে যায় বলে। ভেরি গুড। জাস্ট একটা বেঁচে থাকে। বাকিগুলো নষ্ট হয়ে যায়। সো আমি চান্সেস দেখি। যদি আমার ১ম আচ্ছা গ্যামেটটা ম্যাম, বেঁচে এই থাকে যে একই থেকে যদি ম্যাম ২ টা হয় তাহলে ওগুলো বলে যমজ হয়? এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। আচ্ছা ৪ টা হইলে অবশ্যই কোয়াড্রেট হবে। মানে ৪ জন একসাথে হবে। আচ্ছা, এটাও সত্যি, তাই না? আচ্ছা। তো এখন ধরো যে মা তার জাস্ট ফার্স্ট গ্যামেটটা বেঁচে আছে। তাহলে এই জনন কোষটা বাবার এই জনন কোষের সাথে যদি ম্যাচ হয়, তাহলে যে জাইগোটটা হবে তার মধ্যে ক্রোমোজোম নাম্বার কত হবে? 2 into 22 হবে। অর্ধেক 22 আসছে মায়ের থেকে, অর্ধেক 22 আসছে বাবার থেকে, রাইট? ইয়েস ম্যাম। এবং জি সেক্স ম্যাম। ক্রোমোজোম কি হবে? মায়েরটা কি? এক্স। এক্স এক্স বাবারটা কি? বাবারটাও এক্স। এক্স তাহলে বলো তো এই বাচ্চাটা কি হবে? ছেলে নাকি মেয়ে? মেয়ে হবে। মেয়ে হবে। বুঝেছো? আমরা এটাকে পিঙ্ক বানায় দেই। তাহলে এটা মেয়ে হবে। এবার আমি একজনকে ধরবো। আরেকবার বলবো? আচ্ছা ঠিক আছে আরেকবার বুঝে নাও। তারপর আমি তোমাদেরকে কোয়েশ্চেন করব। জানি যে একটা কোষ থেকে ৪ টা কোষ হইতে পারে। মানে ৪ টা জনন কোষ হইতে পারে। তো আমি এই জনন কোষটা ধরো বেঁচে আছে। এই যে যেমন রাজ বলল বাকিগুলো নষ্ট হয়ে যায়। নরমালি ৪ টা একসাথে থাকতে পারে না। সো মেয়েদের যে মেনস্ট্রুয়েশন সাইকেল হয় এটার পর জাস্ট একটা থাকে। ছেলেদের অনেকগুলো থাকতে পারে। কিন্তু একটা ডিম্বাণুকে একটা শুক্রাণুই ফার্টিলাইজ করতে পারবে। মানে হচ্ছে নিষেক করতে পারবে। তো ধরো মায়ের এই এই জনন কোষটা হইলো আর বাবার এই জনন কোষটা হলো। এই ২ টা যদি একসাথে নিষেক হয়, যেই বেবিটা হবে সে এই ২২ টা পাবে মায়ের থেকে, এই ২২ টা পাবে বাবার থেকে, এই এক্স টা পাবে মায়ের থেকে, এই এক্স টা পাবে বাবার থেকে। তাহলে তার ক্রোমোজোম নাম্বার কত হবে? 2 into 22 প্লাস XX। 2 into 22 তো সবসময়ই হয়। কিন্তু XX হওয়ার মানে কি? সে একটা মেয়ে হলো। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা এবার আসো আমাকে বলবা হচ্ছে উম রাজ বলবা, হ্যাঁ? রাজ বলবা যদি আমার ক্রোমোজোম নাম্বার ছেলেদেরটা ক্রোমোজোম এটা থাকে আর মেয়ের যদি ক্রোমোজোম এটা থাকে তাহলে তাদের বেবি কি হবে? ম্যাম ছেলে 2 into 22 প্লাস XY। 2 into 22 প্লাস XY। x1। আচ্ছা ভেরি গুড। একটু দাঁড়াও। ভেরি গুড রাজ। এটা কত হবে? 2 into 22 এবং xy। তাহলে সে কি হবে? ছেলে নাকি মেয়ে? ছেলে। ছেলে হবে। বুঝেছো? জি ম্যাম। আচ্ছা এবার আমি যদি বলি এবার কাকে ধরবো আমি? রাফি, তুমি আমাকে আমাকে বলবা। কে বললা আমাকে? মিস আমি ও তুমি বলছো। আচ্ছা ভালো। রাফি, তুমি আমাকে বলো যদি এখানে সবগুলা আ ক্রোমোজোম দাঁড়াও একটু হল ম্যাম আরশাদ বলবে নাকি রাকেল? ও আচ্ছা ২ জনের নাম রাফি হয়ে গেছে? এ তো বিরাট সমস্যা। ম্যাম রাফিউল ম্যাম আর রাফি। আচ্ছা তো সমস্যা না। আমি যাকে বলছি তার নাম হচ্ছে দেখি নাই র‍্যান্ডম রাফিউল। আচ্ছা। তোমার নাম কি? ইয়েস স্যার। রাফি? রাফিউল? স্যার আচ্ছা রাফিউল্লাহ ঠিক ম্যাম। আছে। আচ্ছা রাফিউল তুমি বলবা। তুমি আমাকে কি বলবা? ধরো আমি যদি ৪ টা গ্যামেটই এই ৪ টা গ্যামেটের সাথে হাইব্রিডাইজড করতে পারতাম মানে ফার্টিলাইজড করতে পারতাম। তাইলে এখান থেকে কয়টা ছেলে হইতো আর কয়টা মেয়ে হইতো? আম ৪ টা হলে তো নিশ্চয়ই কোয়াড্রেট হইতো। তাহলে স্যার মিস হ্যাঁ, ছেলে কয়টা হইতো, মেয়ে কয়টা হইতো বলো তো? ছেলে এই যে ২ টা যেমন হইতো, মেয়ে ২ টা হইতো।
আচ্ছা, বলো তো কি ঠিক বলেছে? বাকিরা বলো। ইয়েস ম্যাম। জি আচ্ছা ম্যাম। হ্যাঁ, ও ঠিকই বলেছে, তাই না? দেখি আমরা তাও একবার চেক করে এটার সেকেন্ডটার সাথে দেই। তাহলে মা, বাবা, সেকেন্ড। তাহলে এটা কি হয়ে গেছে? আমি কালার দিয়ে দেই। এত কিছু লিখতে পারবো না। এটাও হয়ে যাবে পিঙ্কিশ। মেয়ে। মেয়ে হয়ে যাবে। 3rd টা আমরা অলরেডি বলছি, আমাকে মনে হয় রাজ বলছে 3rd টা। তারপর আরেকটা কালার দিয়ে দেই 4th টা। 4th টা হয়ে যাবে ছেলে। XY, আচ্ছা তাই না? মিস, তাহলে কোয়াড্রেট কি খুবই রেয়ার না? হ্যাঁ, খুবই রেয়ার। যদি বলো কেন? কারণ হচ্ছে মানুষের এটা পসিবল না, তাই না? পেটে দেখা যায় যে মায়ের সে তো একজন মা, রাইট? সো তারও তো একটা লিমিট আছে। সো তখন দেখা যায় যে এটা পেটে কিন্তু থাকতে পারে না। মানে হচ্ছে নষ্ট হয়ে যায় মানে ম্যাম সাধারণত একবারে বেবিটা। মারা যায় বা নষ্ট হয়ে যায় এরকম কিছু? নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মানে এমনও এমনও হতে মানে তো পারে যে কিন্তু মিস ট্রিপলেট তো আছে। হ্যাঁ, কিন্তু ট্রিপলেট এমনও আছে, তো রেকর্ড ট্রিপলেট আছে কমন। যে হচ্ছে ৪ টাই হইছে। একসাথে 10টা হচ্ছে। আচ্ছা হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছো। এরকমও আমরা দেখছি, তাই না? ৮ টাও হইছে, তাই না? তো ওগুলা কেমনে হলো? হ্যাঁ, একবার মেয়োসিসে তো জাস্ট ৪ টা মানে হাইয়েস্ট ৪ টা বেবি হতে পারে। ৮ টা কেমনে হয়ে গেল বা ১০ কিন্তু টা কেমনে হয়ে গেল? কিন্তু মিস সর্বোচ্চ যে রেকর্ড সেটা তো 69টা খুব সম্ভবত। তাই? আচ্ছা আমি এতগুলো দেখিনি। আমি মনে হয় ১০ টা ১১ টার মতো দেখছি। তোমরা আমাকে বলো তাহলে সেটা কেমনে সম্ভব? কোন আইডিয়া? ওটাই তো মেন কোশ্চেন। আচ্ছা ঠিক আছে। সো নরমালি আমি বুঝলাম মার একটা গ্যামেট, বাবার একটা গ্যামেট যদি মিলিত হয় তাহলে টোটাল যদি সবগুলাই মিলিত হইতো, কোনটা নষ্ট না হইতো, তাহলে ৪ টা বেবি হতে পারে। রাইট? ৪ টা বেবি যদি একবারে হয় তার ২ টা মেয়ে হবে, ২ টা ছেলে হবে। নরমাল। কিন্তু আমি দেখলাম কি ৪ টা বেবি হলো কিন্তু তার ৩ টা ছেলে ১ টা মেয়ে। এটাও তো হতে পারে, রাইট? তাহলে এটা ইয়েস কেমনে ইয়েস হলো? ম্যাম। ম্যাম। হ্যাঁ, তো তখন ওইটা আবার অন্য কেস, হ্যাঁ? ধরো যে বাবা বা মা, ধরো মা হচ্ছে XX বা আমি এখন টুয়াইজেনই নিয়ে নিই, হ্যাঁ? তো ধরো মা হচ্ছে টুয়াইজেন ডিপ্লয়েড, বাবা হচ্ছে টুয়াইজেন, তাদের হ্যাপ্লয়েড হচ্ছে NN মানে জনন কোষ, সেখান থেকে বেবি হলো টুয়াইজেন। এটাকে বলে জাইগোট। তাহলে কয়টা বেবি? একটাই বেবি, রাইট? জাস্ট তোমাদের বই কিন্তু সবসময় একটা বেবি দেখায়। কারণ বাকিগুলো ওরা ধরে নেয় নষ্ট হয়ে গেছে। ঠিক আছে তো? আচ্ছা। সো এই যে টুয়াইজেন জাইগোটটা অনেক সময় এরপরে কি হয় বলতো? এই জাইগোটটার মধ্যে কি হতে থাকে বলতে পারবা? নিষেক হয়। না, জাইগোট তো নিষেক হয়েই হইছে জাইগোট। এটা থেকে এখন বেবি হবে না? হ্যাঁ, ভ্রূণ। হ্যাঁ, ভ্রূণ। তো এখানে কি হয়? মানে মাইটোসিস হয় না মিয়োসিস হয়? মাইটোসিস। মাইটোসিস। মাইটোসিস হয়। এই যে মাইটোসিস হয় তখন কি হয়? এই সেলটা আস্তে, আস্তে অনেক বড় হয়। একসময় তার হাত পা হয়, মাথা হয়। 9 মান্থস পর সে বের হয়ে যায় পৃথিবীতে, রাইট? ম্যাম আপনি কি বলতেছে অস্বাভাবিক কোষ বিভাজন হলে এগুলো হয়? না, ওয়েট করো, একটু ওয়েট করো। এটাই তো নরমাল প্রসেস, রাইট? এখন আসো জাইগোটের ১ম যে মাইটোসিসটা হয়, অনেক সময় কি হয়ে যেতে পারে? এই মাইটোসিস আলাদা হয়ে যেতে পারে। নরমালি মাইটোসিস কেমন হয়? ধরো একটা থেকে ২ টা, ২ টা থেকে ৪ টা সবগুলো একসাথে জোড়া লেগে থাকে না? এরকম পিন্ডর মতো হয় না? ইয়েস ম্যাম। ওকে। সো পিন্ডর মতো থাকে। এই পিন্ডটা যদি আলাদা হয়ে যায় তাহলে কি হবে? একটু পরে ওর থেকে আবার মাইটোসিস হচ্ছে। তাহলে দেখো তো একসাথে ২ টা বেবি হওয়া শুরু হচ্ছে না? এটা কেন হইছে? কারণ ওই যে ১ম মাইটোসিস করার সময় তারা আলাদা হয়ে গেছিল। বুঝছো? ম্যাম মানে এক প্রকার একটু অস্বাভাবিক কিছু একটা ঘটছে এরকম? অস্বাভাবিক বলা যাবে না। সেপারেট হয়ে গেছে। মানে কি? আলাদা হয়ে গেছে। অস্বাভাবিক কোনটা বলে? ধরো এখানে ১ টা থেকে ২ টা না হয়ে ১ টা থেকে ১০০ টা হয়ে গেছে। মানে সেল খুবই রিয়েল ডিভিশন। এরকম? হ্যাঁ? খুবই রিয়েলি এরকম ঘটে? হ্যাঁ, খুবই রেয়ারলি এরকম হবে। কিন্তু এটা কিন্তু খুব কমন। এই যে ১ টা থেকে ২ টা হয়ে যাওয়াটা। টুইন না, টুইন রাইট? তো এভাবে জন্ম নেছে। এখন আসো এটা যখন হয় তখন বলো তো এই বেবি গুলা কেমন হয়? সবাই তো টুইন হয়, তাই না? এই বেবি গুলা আইডেন্টিক্যাল টুইন হয়। আইডেন্টিক্যাল টুইন মানে কি? যে টুইন টুইনের যে হ্যাঁ?
যে টুইনের ফিচার গুলো একই রকম মানে দেখতে একদম ফেস সেম হবে। ভেরি গুড। পুরোপুরি তাদের same। এত মিল থাকবে। তুমি দেখবে অনেক টুইন আছে, অনেক যমজ বাচ্চা আছে যাদের চেহারায় মিল নাই। এরকম আছে না? মোটা আছে, চিকন আছে, লম্বা আছে, শর্ট আছে। আবার এমন অনেক যমজ বাচ্চাও আছে যারা এক্সাক্টলি সেম। তুমি দেখলেই কনফিউজড হয়ে যাবে যে কে কোনটা। এরা হচ্ছে এভাবে হয়। আর যাদের মধ্যে কোনো মিল নাই তাদেরকে আমরা বলি নন আইডেন্টিক্যাল টুইন। তারা একসাথে হইছে, একই সাথে মায়ের পেটে ছিল। কিন্তু তাদের কিন্তু একটা সেল থেকে তারা হয় নাই। এরা একটা সেল থেকে ২ জন হইছে দেখে এরকম হয়। আর ওরা তখন এভাবে হয়। তাহলে এভাবে যখন হয় তখন তারা নন আইডেন্টিক্যাল হয়। মানে ম্যাম ঠিক আছে? মানে পুরোপুরি তাদের মধ্যে না এরকম। পুরোপুরি একদম ভাই-বোনের মতো। যেমন আমার ভাই আমার থেকে বড়। কিন্তু ওর সাথে আমার হয়তো মিল আছে। অনেকটুকুই মিল থাকে। আমাদের ক্রোমোসোম নাম্বার প্রায় 90-95% মিলে। কিন্তু আমাদের মধ্যে কিন্তু কিছু তফাৎ আছে। যেমন চেহারা আলাদা, লম্বা আলাদা, গড়ন আলাদা। কেউ মোটা, কেউ চিকন। কথাবার্তা আমরা আলাদা বলি বা বুদ্ধিমত্তাও কিন্তু আলাদা। কিন্তু যারা আইডেন্টিক্যাল তারা দেখবে প্রায় সেইম। ইভেন একজনের অসুখ হলে আরেকজনেরও অসুখ হয়। তাই না? বুঝেছ? আমরা পড়ার বাইরে চলে যাচ্ছি। এবার আসো এটাকে কি বুঝাইছে? আমরা সেক্স ক্রোমোসোম বুঝানোর কথা আমরা সেক্স ক্রোমোসোম বুঝেছি। সেক্স ক্রোমোসোম ডিটারমাইন করবে যে সে আসলে কি হবে, রাইট? ছেলে হবে নাকি মেয়ে হবে, রাইট? জি ম্যাম। আচ্ছা তোমরা অনেক ছোট বাট আমরা জানি না যে আমি জানি না যে তোমরা এটা জানো কিনা। দেখবা বাংলাদেশে মেক্সিমাম ক্ষেত্রে ছেলে হবে নাকি মেয়ে হবে এটার দায়ভারটা কার উপর দেয়? যে কেন ছেলে হলো না? এটার নিজের উপর। দোষ মা না, না রাজ তুমি একটু মনে হয় ভুল জানো। মায়ের উপর দেয়। কার উপর দেয়? সবসময় মায়ের উপর। সাধারণত যারা একটু লেখাপড়া করেনি, যারা জানে না। ঠিক আছে? একটু গ্রামের দিকে। কিন্তু যারা এটা তো ছেলেদের গ্রাম উপর বলতে দেওয়া কি? উচিত। এটা দেয়া উচিত ছেলেদের উপর। রাজ যেটা বলেছে, যেটা কাদের দায়িত্ব এটা আসলে ছেলেদের কারণ। কেন? কারণ কারণ ওদের হচ্ছে হচ্ছে এক্স ওয়াই ওদের ও আচ্ছা ক্রোমোজোমের ম্যাম আমি মধ্যেই গ্রামে এক্স আমি ওয়াই ছিল। ভাবছি ম্যাম আসলের কথা বলতে মানে আসলে কি হয় এটা ভাবছিলাম। আসলে কিন্তু এটা মানে দায়িত্ব এটা ভুল বলবো কেন? ছেলে-মেয়ে ২ টাই ব্লেসিং বাবা-মার জন্য। কিন্তু এটা ডিপেন্ড করে কার ক্রোমোজোমের উপর? বাবার ক্রোমোজোমের উপর। বাবার ক্রোমোজোমে XY আছে। তোমরা দেখবা বিভিন্ন মুভি যদি দেখো গ্রাম বাংলার। মানে আমি বুঝাচ্ছি না যে গ্রামেই সবসময় এমন হচ্ছে। শহরেও যারা মনে করো একটু লেখাপড়া একটু কম জানে বা এই ব্যাপারটা জানে না, তারা কিন্তু সবসময় দেখবা যে মাকেই বলবে যে, "তোমার মনে হয় ছেলে হয় না।" এমন টাইপস এর কিছু। কিন্তু এটা আসলে ডিপেন্ড করে শুধুমাত্র বাবার উপর। ঠিক আছে? এই যে দেখো তোমাদেরকে ক্রোমোজোমের এত সুন্দর একটা ছবি দিচ্ছে না? এটাকে কি বলতে পারে? কেউ জানো? যেমন ধরো আমি তোমাকে যদি এক্স-রে রিপোর্ট দেই, তোমরা বলবে এটাকে এক্স-রে বলে। আল্ট্রাসোনোর রিপোর্ট দিলে বলবে আল্ট্রাসোনোগ্রাম বলে। এইভাবে ক্রোমোজোম যদি সাজিয়ে দেয়, এভাবে এটা কার আমি জানি না। এটা কোন একটা লোকের। আমারটাও কিন্তু আছে এরকম। এটাকে স্ক্রিনিং করে এভাবে। তো এভাবে সাজিয়ে যেটা দেয় এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ক্যারিওটাইপ। কি বলে? মানে হচ্ছে এই 23 জোড়া ক্রোমোজোমকে একসাথে বলে। একসাথে বলতে কি? যেমন এটা মনে করো আমার এই রিপোর্টটা। আমার ২৩ জোড়া ক্রোমোসোম দেখতে এরকম। তোমারটা দেখতে কিন্তু এরকম হবে না। যেমন আমি যদি তোমারটা বলি, ধরো তোমার হয়তো এই ক্রোমোসোমটা একটু শর্ট আমি বললাম। এই ক্রোমোসোমটা হয়তো আরো আরেকটু এরকম। সো একটু ডিফারেন্ট হয়। সবার যে সেইম হবে তা তো না। কারণ তোমার বাবা-মার থেকে তুমি যেটা পাইছো ওটা এক ধরনের। আমি আমার বাবা-মার থেকে যেটা পাইছি ওইটা আরেক ধরনের। আ রাজ যেটা পাইছে সেটা আরেক ধরনের। তো এভাবে একেকজনেরটা একেক রকম হয়। তো এটা আমরা করতে পারি চাইলে। অনেক সময় দেখবা ফরেনসিক এ বা কোনো আসামি খুঁজতে গেলেও আমরা অনেক সময় এগুলা করি, হ্যাঁ? তো এটাকে আমরা বলি কি ক্যারিওটাইপ। তাহলে কি টাইপ করা হয়েছে বা কি দেখানো হয়েছে তোমাকে এখানে? ক্রোমোজোম, পুরা ২৩ জোড়া ক্রোমোজোম। ঠিক আছে? ইয়েস মিস। আচ্ছা, তাহলে ক্যারিওটাইপটা আমরা বুঝে গেছি। তাহলে এগুলো মোটামুটি সহজই, তাই না? এবার আসো আমরা চলে যাই। ও আচ্ছা আমাদের চ্যাপ্টারই শেষ। তাহলে তো অনেক মজা। আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। তাহলে তোমাদের তো এখন আমার একটা দায়িত্ব সেটা হচ্ছে আমাকে বলা হইছে যে চ্যাপ্টার শেষ হলে তোমাদের একটা এক্সাম নিতে হবে। তোমরা কি এটা এক্সাম দেওয়ার জন্য প্রস্তুত বলো? জি ম্যাম। আমার মনে হয় ম্যাম আমি ওকে। প্রস্তুত বাকিরা? মোটামুটি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে মাত্র সোমবার। তোমাদের নেক্সট পরে মনে হয় শনিবার, তাই না? শনি আর সোম না ক্লাস সায়েন্সের?
তো তোমরা নেক্সট শনিবার এটার উপর এক্সাম দেবে। ঠিক আছে? আমি তোমাদের জন্য প্রিপেয়ার করে রাখবো। যারা হোমওয়ার্ক করোনি করবা। কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই ক্লাসের শুরুতে আমাকে বলবা। আমি তোমাদের টাইম অনুযায়ী একটা পেপার রেডি করে রাখবো না টেস্ট পেপার। ঠিক আছে? আচ্ছা ম্যাম। ম্যাম বইয়ের ভিতর আচ্ছা, থেকে তাহলে আমরা আসবে কি না? নতুন হ্যাঁ, হ্যাঁ, বইয়ের ভিতর থেকে তোমাদেরকে যা পড়াইছি তার মধ্যে এবং অবশ্যই আমি বইয়ের বাইরেও অনেক কিছু বলছি। যেমন এই যে ক্যারিওটাইপ এগুলো আসবে না। হ্যাঁ? এগুলো জাস্ট তোমাদের জানার জন্য। তোমরা যদি কখনো জানতে ম্যাম ইচ্ছা হয় ক্যারিও এক্সট্রা টাইপ কিছু এরকম না? হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখো এরকম। যেমন তুমি চাইলে তোমার ক্যারিওটাইপ করে আনতে পারো। তারপর তুমি ধরো তোমার কি ভাই-বোন আছে রাজ? ম্যাম আছে। আচ্ছা ধরো তোমার ভাইয়া আছে, হ্যাঁ? তো তোমার ভাইয়েরটাও করে আনবা। দেখবে তোমার আর তোমার ভাইয়ের অনেক মিল থাকে, হ্যাঁ? আর যদি তারা টুইন হয় তাহলে তো কথাই নাই। 99% এর মতো মিল থাকে। আচ্ছা, এরপর চলে আসো আমরা নতুন চ্যাপ্টারে চলে যাই। সিরিয়ালেই যাই নাকি? আচ্ছা, এটাও বোটানি চ্যাপ্টার। উদ্ভিদ কোষ, টিস্যু এবং তাদের বিশেষত্ব। আমরা একটু দেখি তো চ্যাপ্টার 6 টা কি? যেহেতু বায়োলজি একবার পড়েছি। তরঙ্গ শব্দ। বলো তো আমরা কি সিরিয়ালি পড়বো নাকি চ্যাপ্টার 6 শুরু করব দেন চ্যাপ্টার 5 করব? ম্যাম 6 থেকে করেন। 6 থেকে করি। একটু ক্যালকুলেশনস এ যাই। অনেক তো বায়োলজি পড়লাম, তাই না? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, বাকিরা বলো। কোনো সমস্যা কারো? কোনো সমস্যা না নেই ম্যাম। ম্যাম। হ্যাঁ, দেখবে কি টানা পড়তে গেলে না একটু বোর লাগে। একটা চ্যাপ্টার অনেকদিন বা একটা টপিক অনেকদিন পড়তে গেলে ভাল লাগে না। আমার তাহলে কাছে আর কি ম্যাম এমন লাগে। সূর্য চন্দ্র সম্পর্কে। আচ্ছা, আমি সিরিয়ালি যাই সূর্যচন্দ্র আচ্ছা তোমাদের পরীক্ষা কবে? সবাই বলো তো? ৭ জুলাই। তোমরা কি দিবা এবার? হাফ ইয়ারলি নাকি? ম্যাম আমার কুরবানির পরে মানে জুলাই মাসে। আমাদের আমাদের স্কুলে পরীক্ষা শুরু হয়ে যাবে এই 23 মে থেকে। 23 মে আয় ম্যাম হায়! ম্যাম হচ্ছে মূল্যায়নের ডেট পিছাইছে তো। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে কিন্তু তোমাদের চ্যাপ্টার কতটুকু? কয়টা? ম্যাম মিস সিলেবাস এখন আমার দেয়নি। ও দেয়নি সিলেবাস। কারো কি মিস দিছে? অ্যাকচুয়ালি ম্যাম আমার মিস অ্যাকচুয়ালি সম্ভবত 7 থেকে 6 অধ্যায়ের মতো আসবে এর মধ্যে। হ্যাঁ আচ্ছা আর আমাদের সিলেবাস দিছে। মিস অ্যাকচুয়ালি হ্যাঁ, হয়েছে কি মিস, এটা হ্যাঁ অ্যাকচুয়ালি বলো। আমাদের গভর্নমেন্টের সায়েন্স সাবজেক্টটা বেস করা হয়েছে এক্সারসাইজ বুকের উপর। এখন এক্সারসাইজ বুকের 1 থেকে 4 চ্যাপ্টার পর্যন্ত, কিন্তু সেক্ষেত্রে আবার এই ইনভেস্টিগেটিভ বইতে অনেক ঘাপলা আছে, অনেক জি ম্যাম। একটা আচ্ছা এদিকে আসলে একটা আমি ওদিকে। তোমাদের এগুলো আসলে ওখানে বুঝি না। দাঁড়াও আমার ম্যাম হচ্ছে যেমন ওখানে ধরুন অনুশীলন বইয়ে যে প্রথম অধ্যায় হচ্ছে এখানকার 3টা অধ্যায় মিলে হচ্ছে একসাথে করে ওখানকার একটা অধ্যায়। তো দাঁড়াও এরকম। আমি তোমাদের এই বইটই একদম নতুন দেখছি। এটা তো এবার থেকেই শুরু করছে না? এই যে ইনভেস্টিগেশনাল বুক ইয়েস ম্যাম। হ্যাঁ, কি যে ম্যাম এই করছে সেম আচ্ছা এবার দাঁড়াও। প্রথম, তবে গত বছর 6 আর 7 এর ও ছিল। আচ্ছা, এরকম আসলে তুমি দেখবে ইংলিশ মিডিয়ামের বইগুলা। ওদের প্র্যাকটিস বুক একটা থাকে, তারপর টিচার্স গাইড একটা থাকে। এখন বাংলা মিডিয়ামও এরকম করে ফেলছে, তাই না? আচ্ছা, এটা তোমাদের এক্সারসাইজ বুক, তাই তো? জি ম্যাম। এবার বলো এটার কতটুকু বললা যেন? কে যেন বললা 4 টা না 5 টা চ্যাপ্টার? এই যাযাবর পাখিদের সন্ধানে ম্যাম একটু সময় দিন। ম্যাম হচ্ছে এই যাযাবর পাখিদের সন্ধানে এখানে 3টা অধ্যায় মিলে হচ্ছে এটা করানো হয়েছে। একটা হচ্ছে সূর্য, পৃথিবী ও চাঁদ, আরেকটা হচ্ছে ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় এবং অঞ্চলসমূহ, আর আরেকটা অধ্যায় হচ্ছে চুম্বক। তাহলে চুম্বক, ভৌগোলিক এটা আবার কোথায় গেল? ম্যাম ওটা ভৌগোলিক হচ্ছে এই যে 11। 11 অধ্যায়। তাহলে ইয়েস তুমি ম্যাম। বলতে চাচ্ছ যাযাবর কই গেল? যাযাবর পাখি হচ্ছে আমাদের ৩ টা চ্যাপ্টার। কি, কি? ৭, ১১ এবং ১২ আর তাই তো? 12। হ্যাঁ এই তাহলে তো আমাদের এইগুলা না আর ফোকাস করা প্রথম লাগবে। আমি একটু চ্যাপ্টার লিখে রাখি। ৭, ১১, ১২ আচ্ছা ঠিক আছে। এটা আসলে আমি ভিতরে দেখিনি। আমি দেখেছিলাম যে জড়তা-টরতা নিয়ে কিছু কোয়েশ্চেন আছে। হ্যাঁ, বলো। তারপরের জন বলো। ১ম চ্যাপ্টার কি? মিস প্রথম চ্যাপ্টার হচ্ছে ভূগোলের বিষয়, কারণ ও ইয়েস আচ্ছা, ম্যাম। আচ্ছা।
আচ্ছা আর তোমাদের পরীক্ষায় তাহলে এখান থেকে কোনটা দিয়েছে? এক্সারসাইজ বুকের কোন চ্যাপ্টার আছে? হচ্ছে ম্যাম, মিস স্যার বলছে যে নাম্বার পরীক্ষার আগ পর্যন্ত হচ্ছে যতদূর অধ্যায় পড়ানো হবে ওই অতটুকু অধ্যায় থেকেই হচ্ছে পরীক্ষায় আসবে। আচ্ছা, তোমাদের তাহলে ক্লাসে কোনটা ফলো আমাদের করা প্রথম হচ্ছে? তো এই সিরিয়ালটা নাকি এই বইয়ের হ্যাঁ, সিরিয়ালটা? ওই সিরিয়ালটাই। মিস এক্সারসাইজ বুকের সিরিয়াল। ও এক্সারসাইজ তবে বুকের এটা সিরিয়াল ফলো করা হচ্ছে ৭, 11, 12 yes, এভাবে? হ্যাঁ, 7, তাহলে তো 11, এগুলো 12 না আগে মিস, বলো এটা না কেন? 11, 7, 12 মিস, এটা হবে 11, 7, 12। ও প্রথমে আচ্ছা, ভূগোল মানে পড়ানো হয়েছে। সিরিয়ালটা এভাবে আছে আর কি। প্রথমে ভূগোল, ইয়েস তারপরে ৭। আচ্ছা, ঠিক আছে। ইয়েস এই ইয়েস তাহলে তো ম্যাম। তোমাদের ওভাবে শুরু করার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা আগে যাযাবর পাখির সন্ধানে যাই, তারপর আমরা সূর্য ঘুরে দেখবো। হ্যাঁ, তাহলে 11 শুরু করবো আজকে আমরা। 11 হচ্ছে আমাদের ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় এবং অঞ্চল সমূহ। এটা মোটামুটি মজার চ্যাপ্টার, ভূগোলের একটা চ্যাপ্টার। আচ্ছা, আসো দেখি এই চ্যাপ্টারে আমাদের মেইনলি কি আছে। সো ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় এবং অঞ্চল সমূহ, এগুলো নিয়ে তোমরা মেইনলি পড়বা। ভৌগোলিক মানে হচ্ছে জিওগ্রাফি নিয়ে আমরা মেইনলি পড়বো, যে কোন এলাকায় এখন কত, যেমন বাংলাদেশে এখন যেই টাইম দেখা যাবে জাপানে ওটা না, তাই না? অন্য দেশে আরেক টাইম, এরকম। সো এগুলা মেইনলি এখানে পড়াবে, যে তার স্থানিক সময় কত, কার স্থানিক সময় কত, কোন জিওগ্রাফিক জোনে আমরা পড়ছি, এগুলো নিয়ে এখানে পড়াশোনা। ভৌগোলিক স্থানাঙ্ক কি, অক্ষাংশ কি, দ্রাঘিমাংশ কি, এগুলো খুব ইন্টারেস্টিং ব্যাপার। তোমরা কি কখনো লক্ষ্য করেছো কোন স্থান সম্পর্কে মানুষ কিভাবে একে অন্যকে জানায়? উদাহরণ দিয়ে বলি, যেমন তোমার বাড়ি খুঁজতে হলে তোমাকে এলাকার নাম বলবা, অনেক বাড়ি খুঁজে পাওয়া যায় না, তখন একটা বড় গাছ বলবা, দোকান বলবা, ভবন বলবা, যেটার পাশে, মসজিদের পাশে, তাই না? এভাবে বলবা। তো আমি যখন বলি মসজিদের পাশে, ধরো মসজিদটাই নাই, তাহলে তো আমি বাড়ি খুঁজেই পাবো না কখনো, তাই না? আমি যদি এখন বলি যে ওখানে একটা বাস ছিল, বাসের পাশে আমার বাসা, তো বাস তো সারাদিন ওখানে বসে থাকবে না, একটু পরে তো চলে যাবে। তো এই যে আমি কোনো কিছু সাপেক্ষে যখন বলি সাপেক্ষ, তখন সেটাকে বলবো আপেক্ষিক অবস্থা। সাপেক্ষ মানে যেমন আমি জিজ্ঞেস করলাম যে, বা তোমরা আমাকে জিজ্ঞেস করলে যে আচ্ছা আপনার বয়স কত, আমি বললাম যে আমার বয়স ধরো 15 বছর। তো এই যে আমি বললাম 15 বছর ধর, কিন্তু আমার একটা ছোট ভাই আছে, ধরো ওর বয়স 10 বছর। তো আমি যদি বলি জানো আমার বয়স কত, আমার ছোট ভাইয়ের থেকে 5 বছর বড় আমি। এটা দেখো কারো সাপেক্ষে আমি বলছি যে আমি 5 বছরের বড়। এটাকে বলা হয় রিলেটিভ বা আপেক্ষিক। এরকম আপনি যদি কারো কারো বাসার ঠিকানা আমি বলি যে ওর বাসার থেকে আমার বাসা একটুকু দূরে, তোমার বাসা কোথায়, ওর বাসার পাশে, এরকম। তাহলে এটাকে বলা হয় আপেক্ষিক বা রিলেটিভ। কারো অবস্থানের সাথে তোমার অবস্থান তুলনা করে তুমি বলছো। এই পদ্ধতিতে কোনো একটি ছোট স্থানের জন্য ব্যবহার করা যেতে পারে, কিন্তু পুরো পৃথিবী পৃষ্ঠের উপর কোনো কিছুর অবস্থান এভাবে জানা বেশ কঠিন, এমনকি অনেক ক্ষেত্রে অসম্ভব। সেক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহার করা হয় তা হচ্ছে ভৌগোলিক স্থানাঙ্ক বা প্রকৃত অবস্থান। তুমি রিলেটিভ জানলে হবে না, তোমাকে অ্যাবসোলিউটটা জানতে হবে। তোমরা জিজ্ঞেস করলে আপু আপনি কই থাকেন, আমি বললাম যে আমি হচ্ছে ঢাকায় থাকি। তো এটাও কিন্তু আসলে খুব একটা এক্সাক্ট লোকেশন না, আমাকে বলতে হবে যে আসলে কোথায় থাকি আমি এক্স্যাক্টলি। সো এরকম। তো এটাকে আমরা বলি প্রকৃত অবস্থান বা লোকেশন। এটা দেখবা দ্রাঘিমাংশ দিয়ে বের করা যায়। আমরা যদি কেউ গুগল ম্যাপস ইউজ করি, অনেক সময় তুমি যে জায়গায় আছো সেই জায়গার লোকেশন যদি শেয়ার করতে চাও, দেখবে অনেকগুলা এক্সিস দেয়া থাকে, যেমন 29 ডিগ্রি, এরকম, ঠিক আছে? মিনিট, সেকেন্ড, এভাবে। তো আসলে ফার্স্টে আমরা পড়বো ভৌগোলিক স্থানাঙ্ক, যেটাকে আমরা বলি জিওগ্রাফিক গ্রিড। অবশ্যই ইংলিশ টার্মগুলোর সাথে পড়বা। পৃথিবীর কোন স্থানের ভৌগোলিক স্থানাঙ্ক বোঝার জন্য 2 ধরনের কাল্পনিক রেখা ব্যবহার করা হয়। এটা কাল্পনিক, পৃথিবীর উপর দিয়ে কোনো রেখা যায় না, এটা আমরা চিন্তা করে নেই। একটাকে বলা হয় অক্ষরেখা, আরেকটাকে বলা হয় দ্রাঘিমা রেখা। তাহলে 2টা রেখা কি বলতো? অক্ষ আর অক্ষরেখা, দ্রাঘিমা। ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড। এবং দ্রাঘিমা রেখা। ভেরি গুড। রেখাগুলো বোঝার আগে আমাদের মাথায় রাখতে হবে যে কাগজে আমরা যেভাবে একটা বৃত্ত এঁকে পৃথিবী বোঝানোর চেষ্টা করি, বাস্তবে কিন্তু এটা না। পৃথিবী হচ্ছে একটা গোলক। মানে আমি যখন আচ্ছা, আমি যখন আঁকা আচ্ছা, ওকে। তো আমি যখন আঁকার ট্রাই করি তখন আমরা কিভাবে জাস্ট একটা সার্কেল দেই, তাই না? একটা বৃত্ত আঁকি। কিন্তু আসলে কি সে বৃত্ত? না, সে একটা 3D, মানে একটা ফুটবলের মতো, বলের মতো ত্রিমাত্রিক গোলক। কাজে আমরা যদি একটা বল কিংবা গোলাকার কিছু নিয়ে এর উপর আড়াআড়ি ভাবে ডান থেকে বামে সমান্তরাল ভাবে কিছু দাগ দিতে থাকি, তাহলে দাগগুলো হবে কিছু বৃত্ত। তাহলে একটা গোলকের উপর তুমি যখন দাগ দাও সেগুলো প্রত্যেকটা একটা বৃত্ত না? জি ম্যাম। হ্যাঁ, পৃথিবীর বেলায় এটাকে আমরা বলবো অক্ষরেখা। এখন তোমরা বলতে পারবো কেমনে বুঝবো এটা অক্ষরেখা? এটা বোঝা হচ্ছে মনে করো এটা একটা গোলক। গোলক তো আর মনে করো খাতায় আঁকা যায় না, তো বোঝা যায়, তাই না? এই যে এটা হচ্ছে একটা গোলক। এই গোলককে তুমি যদি এটাকে অক্ষ চিন্তা করো, এই অক্ষ বরাবর তুমি যত সার্কেল দিবা সবগুলাই হচ্ছে কি বলতো অক্ষরেখা। ক্লিয়ার? জি ম্যাম।
মনে থাকবে? তাহলে অক্ষ বরাবর আমি যদি একটা সার্কেল দেই সেটাই আমার অক্ষরেখা। দিতে থাকি আরকি। এই বৃত্তগুলো গোলকের যতই প্রান্তের দিকে যাবে ততই ছোট হবে আর মাঝখানে সবচেয়ে বড় হবে। সবচেয়ে উপরে এবং সবচেয়ে নিচে সেটি হবে ২ টি বিন্দু। পৃথিবীর বেলায় যেটি হবে উত্তর আর দক্ষিণ মেরু। তাহলে উত্তর আর দক্ষিণ মেরু থেকে অক্ষ আছে। এই অক্ষ বরাবর তুমি সার্কেল আঁকলেই কি পাবা? অক্ষরেখা পাবা। তাহলে উত্তর মেরু, দক্ষিণ মেরু। তাহলে এটা ধরো উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। আচ্ছা, এবার যদি লম্বালম্বি ভাবে একই ধরনের কাজ করা হয়, লম্বালম্বি ভাবে মানে আসো দেখি। কাজ করা হয় অর্থাৎ উপর নিচ করে ২ মেরু বরাবর দাগ দিতে থাকি। উপর নিচ এটার মানে কি? এবারও আমি একটা গোলক আঁকবো। এবারও আমি উত্তর দক্ষিণ ধরো চিন্তা করলাম। এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। কিন্তু এবার দাগটা বৃত্তের মতো দেব না। তরমুজের গায়ে যেমন দাগ থাকে না? এভাবে দেব। বুঝতে পারছ? উপর থেকে নিচে দাগগুলো পড়তেছে। তাই না? ইয়েস ম্যাম। এটাকে আমরা বলি দ্রাঘিমা রেখা। তাহলে আসো যদি উপর থেকে নিচ বরাবর ২ মেরু বরাবর দাগ দিতে থাকি তাহলে পৃথিবীর বেলায় সেটি হবে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখাগুলো মনে রাখবা অর্ধবৃত্ত হয়। দেখো এটা কি পুরা বৃত্ত হইছে? অর্ধেকটা বৃত্ত হইছে না? আঁকতে গেলে? কুমড়ার মতো, তাই না? এই যে এরকম অর্ধেকটা বৃত্ত হইছে না? জি ম্যাম। তাহলে দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত হয়, অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত হয়। ক্লিয়ার? জি। আচ্ছা, আড়াআড়ি রেখাগুলোকে বলা হচ্ছে অক্ষরেখা। আড়াআড়ি মানে এভাবে যেগুলা যায় এবং পূর্ব পশ্চিম বরাবর গেছে যেগুলা, আর লম্বালম্বি যেগুলা যায় সেটাকে বলা হয় দ্রাঘিমা রেখা, যেটা উত্তর দক্ষিণ বরাবর গেছে। গেছে মানে তুমি আঁকছো। তাহলে এটা উত্তর দক্ষিণ বরাবর আসলে যাচ্ছে আর এটা পূর্ব পশ্চিম, তাই না? এটা তো আমরা জানি। এবার আসো আমরা এখানে দেখি। তাহলে এখানে চিত্রটা একটু মাথায় রাখো। পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত রেখা সমান্তরাল পূর্ণবৃত্ত, তা মেরু অভিমুখে ক্রমাগত ছোট হতে হতে উভয় মেরুতে বিন্দুতে পরিণত হয়। এটাকে বলা হয় অক্ষরেখা। পূর্ব পশ্চিম ২ পাশেও থাকবে। এই যে বৃত্তটা তুমি এভাবে আঁকতেছো না? এর জন্য এটাকে পূর্ব পশ্চিম বলা হয়েছে। বুঝতে পারছো? মানে এখানে বৃত্তটা তুমি আঁকবা হচ্ছে এভাবে, এভাবে, এভাবে আস্তে, আস্তে ছোট হয়ে একটা বিন্দু হয়ে যাবে। আর এটা আঁকতেছে উপর থেকে নিচে, উত্তর থেকে দক্ষিণে। তাহলে দ্রাঘিমাগুলা লম্বালম্বি হয় আর অক্ষরেখাগুলো সমান্তরাল পূর্ণবৃত্ত হয়। দ্রাঘিমাগুলো মনে রাখবা অর্ধবৃত্ত হয় এবং তারা সবসময় সমান দৈর্ঘ্যের হয়। মানে হচ্ছে এমন না যে কর্নারে যে ছোট্ট হয়ে যায়। সবাই সমান দৈর্ঘ্যের হয় না? ক্লিয়ার তো? জি ম্যাম। তোমরা কি আসলে বুঝতে পারতেছো? ইয়েস ম্যাম। এটা কি রাতে পড়া আচ্ছা, তাহলে আমি টপিক তো? বল। আচ্ছা, ঠিক আছে। তাহলে বলো তো, আমি যদি তোমাদেরকে কিছু এক্সাম্পল কম্পেয়ার বলি। যেমন আমি বললাম অক্ষরেখা বৃত্তাকার হয়। মানে টোটালি একটা পূর্ণ বৃত্ত হয়। আর দ্রাঘিমা রেখা কেমন হয়? দ্রাঘিমা রেখা হচ্ছে লম্বালম্বি। লম্বালম্বি। কিন্তু সেটা কি পূর্ণবৃত্ত হয়? না, তাহলে কেমন বৃত্ত নো হয়? মিস। এটা হচ্ছে অর্ধবৃত্ত হয়। ভেরি অর্ধ। গুড। অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত হয় এটা বলতে হবে। তাহলে এটা পূর্ণবৃত্ত, এটা অর্ধবৃত্ত। তারপর যেমন আদনি বলল এটা লম্বালম্বি হয়। লম্বালম্বি বলতে উত্তর থেকে দক্ষিণে যায়, তাই না? দাগটা যখন জি। কাটো তুমি এভাবে। আর এটার দাগটা কিভাবে আসে? কোন দিক থেকে আসে? পূর্ব থেকে পশ্চিমে এভাবে আসে। বুঝছো? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। জি ম্যাম। হ্যাঁ, বলো কে বলছো? না ম্যাম, কিছু না। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমাকে বলো তো, অর্ধবৃত্ত যেগুলো সেগুলো হচ্ছে অক্ষরেখা, সরি দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা দ্রাঘিমা রেখা রেখা সবগুলা কি সমান দৈর্ঘ্যের হয় নাকি ছোট বড় হয়? সমান দীর্ঘ। সমান দৈর্ঘ্যের হয়, তাই না? আর অক্ষরেখাগুলা? ম্যাম আহ ছোট অক্ষরেখাগুলো বড়। ওই যে ছোট বড় ছোট হয়। হয়ে বড় হ্যাঁ, কখন? একদম হ্যাঁ, কখন ইকুয়েটর ছোট যেটা হয়? ছোট সেটা হতে সবচেয়ে বড়। হতে হচ্ছে হ্যাঁ, উত্তর মেরুতে। সবচেয়ে ভেরি গুড, মানে যেটা মাঝে সবচেয়ে উপরে থাকে। ছোট আর এই মধ্যে হয়ে সব থেকে বড়। হ্যাঁ, এই যে মধ্যটাকে আমরা ইকুয়েটর বলি, বা যেটা তোমরা মাইটোসিসও পড়েছো, কি বলি? বিষুবীয় অঞ্চল বলি না? মনে আছে? জি। ইয়েস ম্যাম। হ্যাঁ, এটা ইকুয়েটর। বলে। আচ্ছা, ভালো বলেছো। কে যেন ইকুয়েটর বলেছো। আচ্ছা, এবার আসো পৃথিবীর স্থানাঙ্ক। আচ্ছা, স্থানাঙ্ক মানে কি জানো?
সেটাকে তোমাদের এখানে বারবার বলতেছে গ্রিড, তাই না? আবার বলো। কোঅর্ডিনেট, ভেরি গুড। কোঅর্ডিনেটস গুলো আমাকে বলতে হবে। তোমাকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এগুলো তো ম্যাথে একটু একটু করেছো, তাই না? হ্যাঁ, তো আমি যদি এখানে একটা কোঅর্ডিনেটস জানতে চাই বিন্দুটার, মানে কি এটাকে বাংলায় কি বলে? কোটি আর ভুজ বলে না? হ্যাঁ, কোটি এবং ভুজ বলে। কোটি মানে কি, ধরো ওয়াই অক্ষ বরাবর তার ভ্যালু হচ্ছে 5 আর এক্স অক্ষ বরাবর তার ভ্যালু হচ্ছে 7, তাহলে তার কোটি কত, ভুজ কত? তার কোটি হচ্ছে 5 আর ভুজ হচ্ছে 7। হ্যাঁ, তাহলে এটাকে কিভাবে লিখে? 7,5 7, এভাবে লিখে না? হ্যাঁ, হ্যাঁ, এটাকে বলে স্থানাঙ্ক। মানে আমি ওর স্থানটা জানতে পারছি, পজিশনটা জানতে পারছি। এভাবে পৃথিবীর আমি কোথায় আছি, এভাবে আমারও পজিশন জানা যায়। ঠিক আছে? তাহলে পৃথিবীর স্থানাঙ্ক বোঝানোর জন্য অক্ষরেখা, দ্রাঘিমা রেখা পাশাপাশি তোমরা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের কথাও শুনবা। এই দুটির মাঝে পার্থক্য কি? প্রথমেই জেনে রাখো, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা হচ্ছে রেখা আর অক্ষাংশ, দ্রাঘিমাংশ হচ্ছে কোণ। হ্যাঁ? তাহলে আমরা রেখা জানবো, কোণ জানবো। একটি নির্দিষ্ট কোণের জন্য একটি নির্দিষ্ট অক্ষরেখা আঁকা হয়। তাই একটি অক্ষরেখার প্রতিটি বিন্দুতে অক্ষাংশের মান সমান। তাহলে তুমি যখন একটা নির্দিষ্ট কোণ আঁকতে যাবা, তখন অবশ্যই রেখা দিয়ে তো কোণ আঁকা হয়। তো তখন তার প্রতিটা বিন্দুতে কিন্তু অক্ষাংশের মান সমান। এটার মানে কি বুঝাইছে? মনে করো আমি একটা কোণ যদি আঁকি, ধরো এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই দুইটা পয়েন্ট যেমন 30 ডিগ্রি তুমি বলতেছো, ধরো এ আর বি, এই দুটোর পার্থক্য যদি 30 ডিগ্রি হয়, আমি যদি এই দুইটা পয়েন্ট নিতাম তাহলেও কি সে 30 ডিগ্রি হতো বলো তো? না তোমাদের কাছে কি মনে হয়, আলাদা হতো? নো ম্যাম, এটা একই হওয়ার কথা। একই হবে, অবশ্যই একই হবে, বিকজ তারা একই রেখা। তুমি চাঁদা দিয়ে মেপে দেখো, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, জাস্ট আমি একটু লম্বা করছি আর ছোট করছি। ওই রেখার মধ্যে ম্যাম মনে করি ছোট আর বড় একটা মান। হ্যাঁ, আবার বলো। ম্যাম বললাম যে ম্যাম এই রেখাগুলো এক প্রকার ছোট আর বড় কিন্তু মান একই মানে একই, কারণ এটা তো কোণ। কোণ মানে কি, আমি ওর সাথে কত অ্যাঙ্গেল করে আছি। তুমি কোণের মান কখন চেঞ্জ পাবা? যখন তারা এভাবে কাছাকাছি আসবে, দূরে যাবে। এবার দেখো কোণ কমে গেছে, এটা হয়তো 15 ডিগ্রি এরকম। ঠিক আছে? সো কোণ শুধুমাত্র কমবে তাদের মধ্যকার দূরত্বটা কমলে আর কি। হ্যাঁ, আচ্ছা, একইভাবে একটা নির্দিষ্ট কোণের জন্য একটি নির্দিষ্ট দ্রাঘিমা রেখাও আঁকা হবে। তাই একটি দ্রাঘিমা রেখার প্রতিটা বিন্দুতে কিন্তু দ্রাঘিমাংশ সমান হবে। পৃথিবী পৃষ্ঠের যেকোনো স্থানের একটি অক্ষাংশ, দ্রাঘিমাংশ রয়েছে। এই দুটি স্থানাঙ্ক জানলেই স্থানটি কোথায় তুমি সেটা বলে দিতে পারবে। তাহলে তুমি পৃথিবীর কোথায় আছো সেটা জানার জন্য তোমার অক্ষাংশ জানতে হবে, তোমার দ্রাঘিমাংশ জানতে হবে। অক্ষাংশ, দ্রাঘিমাংশ মানে দুটা কোণ। ঠিক আছে? অ্যাঙ্গেল। ডিগ্রিতে প্রকাশ করতে পারি আমি, রেডিয়ানে প্রকাশ করতে পারি, এরকম। কোন স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশের পরিমাপটা হচ্ছে দুটি সুনির্দিষ্ট প্রসঙ্গ রেখা থেকে তাদের কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্ব বলতে দুটি রেখা বা তলের অন্তর্গত কোণকেই বোঝায়। যেমন ধরো আমি তোমাদেরকে বললাম যে আমি এ বিন্দুতে আছি, আমি একটু পরে বি তে যাব। আমাদের দূরত্ব হচ্ছে 10 মিটার। তাহলে এটাকে নরমাল দূরত্ব বলবো না? এ আর বির দূরত্ব। হ্যাঁ, জি ম্যাম। কিন্তু আমি যদি বলি যে এটা হচ্ছে এ তে, ধরো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এবার তাদের কোণ হচ্ছে, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এদের কোণ হচ্ছে 60 বা 45 ডিগ্রি, ধরো 45 ডিগ্রি। তাহলে আমি কি এখন বলবো তাদের দূরত্ব 45 ডিগ্রি? না, এটাও একটা দূরত্ব, কিন্তু এটা কেমন দূরত্ব? কৌণিক দূরত্ব। এটাকে কি বলে? তোমরা দেখবে এস ইকুয়ালস টু আর থিটা, আর কি এভাবে বের করি আমরা। হ্যাঁ, 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 কিন্তু কৌণিক দূরত্বকে তুমি ডিরেক্ট 45 ডিগ্রি বলবা না, এটার সাথে ব্যাসার্ধ আর কি গুণ করতে হয়। এটা তোমরা আরো পরে শিখবা। হ্যাঁ, সো অ্যাঙ্গুলার আমরা অনেক সময় বলি হচ্ছে এটাকে কি বলে, ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, সো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক দূরত্ব বা এটার দূরত্ব বোঝার জন্য তোমাকে কি করতে হয়? এস ইকুয়ালস টু আর থিটা, এটা মানে একটা ফর্মুলা। তাহলে তখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করছি আচ্ছা এ আর বি এর মধ্যে পার্থক্য কত, তখন তুমি বলবা জানেন এদের রেডিয়াস এত, কোণ এত। রেডিয়াস মানে কি? ব্যাসার্ধ নাকি? ব্যাসার্ধ এত, কোণ এত, তাহলে এদের কৌণিক দূরত্ব কত? ধরো ব্যাসার্ধ কত আমি বলে দিলাম, ধরো ব্যাসার্ধ হচ্ছে 10 মিটার। ব্যাসার্ধ হচ্ছে 10 মিটার, তাহলে তাদের কৌণিক দূরত্ব কত হবে বলতো? 10 ইন্টু 45। বুঝছো? জি মানে ম্যাম। 450।
ইউনিট কি হবে? মিটারে কিনতে হবে। যেহেতু দূরত্ব বলছে মিটারেই হয় সাধারণত, হ্যাঁ? তো এগুলাকে আসলে আমরা তখন আর ডিগ্রি রাখি না। তখন অনেক সময় রেডিয়ানে প্রকাশ করি। সো এটা তোমার সিলেবাস না। এটা 9-10 এ আমরা পড়বো। কৌণিক দূরত্ব হায়ার ম্যাথে আছে। তো কৌণিক দূরত্ব বলতে বোঝায় দুটি রেখা বা তলের অন্তর্গত কোণ। যেহেতু এসব ভৌগোলিক স্থানাঙ্কগুলো কোণ দ্বারা পরিমাপ করা হয় তাই এর একক হচ্ছে ডিগ্রি। কিন্তু আমরা জানি ডিগ্রিকে কিন্তু আমরা অনেকভাবে লিখতে পারি। যেমন 90 ডিগ্রি মানে ১ সমকোণ। আবার 60 মিনিট মানে ১ ডিগ্রি। এটা কি তোমরা জানো? 60 সেকেন্ড মানে ১ মিনিট। এটা কি জানো? জি ম্যাম। Yes, হ্যাঁ, miss. তোমরা আবার এটার সাথে সময়কে আবার মিক্স করে ফেলবা না। হ্যাঁ? আচ্ছা ম্যাম 1 ডিগ্রি মানে কি 1 ঘন্টা? না, না। ১ ডিগ্রি বলতে ১ হ্যাঁ, ঘন্টা বলতে কি এই মিনিটকে তুমি কিন্তু সময়ের সাথে তুলনা করবা না। এটাই আমি বলছি। তার মানে ডিগ্রির যেমন দেখো আমি যদি দূরত্ব বলি, দূরত্বের একক কি মিটার, আরো বড় একক কি কিলোমিটার, ছোট একক কি সেন্টিমিটার, মিলিমিটার। কিন্তু আমি কিন্তু এটার সাথে অন্য কিছুর তুলনা করব না। যাই হোক ভাগ্যক্রমে এরা ২ টা সেম হয়ে গেছে। তো সময়ের একক কি? মিনিট, সেকেন্ড, ঘন্টা, মিলি সেকেন্ড এরকম। ওদের মধ্যে একটা রিলেশন আছে। আবার এখানে কি বলছে 60 মিনিটে ১ ডিগ্রি। তার মানে আমি কি বলতে পারি ১ ঘন্টা মানে ১ ডিগ্রি? নিয়ম অনুযায়ী তো বলা উচিত। কিন্তু ডিগ্রি বা কোণের কোনো ১ ঘন্টা বলে কোনো একক নাই। কোণের এককগুলা কি, কি? ডিগ্রি হতে পারে, মিনিট হতে পারে, সেকেন্ড হতে পারে, রেডিয়ান হতে পারে এরকম। ঘন্টা বলে একক নাই। এখন তুমি যদি বলো যে আচ্ছা আপু তাহলে কি ধরো 60 মিনিটে ১ ডিগ্রি। আর প্রতি মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 60 ইনটু 60 হবে ৩৬০০ সেকেন্ড। ৩৬০০ সেকেন্ড মানে কি ১ ডিগ্রি? হ্যাঁ, এটা ঠিক আছে। কিন্তু ঘন্টা পর্যন্ত যাব না। বুঝছো? শুধু তুমি এটা মনে জি রাখবে এটা কিন্তু সময় না। ঠিক আছে? সো তবে এই সেকেন্ড আর মিনিটের সঙ্গে তুমি সময়ের মিনিট আর সেকেন্ডের কোনো সম্পর্ক বের করবা। আমরা এবারে অক্ষাংশ ও দ্রাঘিমাংশের আরো কিছু বিশদ জেনে নেই। আসো আরো বিশদ জেনে নেই। অক্ষাংশ পরিমাপ করা হয় বিষুব রেখার সাপেক্ষে। কোনটা বিষুব রেখা? ঠিক মাঝ বরাবর যে রেখাটা হয় নাকি? আচ্ছা ম্যাম এই বিষুব রেখাটা কি বাংলাদেশের উপর গেছে? না, এটা বাংলাদেশের উপর দিয়ে যায়নি। বিষুবীয় রেখাটা। ঠিক আছে, এটা আচ্ছা হ্যাঁ মিস, বলো। বিষুবরেখা এবং দ্য গ্রিনিচ কোন জায়গায় মিট করে? আবার বলি এটা বুঝি নেই। রেখা এবং গ্রিনিচ যে রেখাটা আছে সেটা কোন জায়গায় মিট করে জানো? আচ্ছা তোমাদের কথা আমার কাছে একটু আটকে আসতেছে। কোথাও মনে হয় মিট করার কথা বলছো না? ইকুয়েটর বা এই ইকুয়েটর সাইনটা কোথায় মিট করে, তাই তো? এটা আমরা শুধু দেখি যে Yes, ও yes. আর্থের ঠিক মাঝখান দিয়ে বা পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যাচ্ছে, তাই তো? এর জন্য এই লাইনটাকে আমরা অনেক সময় 0 ডিগ্রি ল্যাটিটিউডও বলি। হ্যাঁ? তো তখন আমরা দেখব যে আমরা যদি এটা আঁকতে যাই এটা আসলে কোনো একটা জায়গায় বসছে। আ যেমন আ আ যেমন আমরা যখন টাইমেরটা পড়তে যাব ইকুয়েডরের টাইমেরটা পড়তে যাব তখন দেখবে যে এটা ঠিক লন্ডনের একটা স্কয়ারের নিচ দিয়ে যাচ্ছে। এভাবে তোমাকে পড়াবে। সো এটা কি অনেক অ্যামাজন বড় পাহাড়ের একটা উপর দিয়ে? হ্যাঁ, যাইতে পারে। সো এটা অনেক বড় একটা জায়গা। সো অনেকগুলো জায়গার উপর দিয়ে যাবে। কোন মহাদেশের উপর যাচ্ছে, কোন দেশের উপর যাচ্ছে কয়েকটা তোমাকে আরকি জানাবে। এগুলাই আরকি ভূগোল, তাই না? আচ্ছা, এবার আরেকটু হেল্প করি তোমাদেরকে। অক্ষাংশ ছিল কোনটা? অর্ধবৃত্তগুলা, রাইট? সরি পূর্ণবৃত্তগুলা। আমি বারবার ভুল করছি। পূর্ণবৃত্তগুলা ছিল অর্ধাংশ। সেই পূর্ণবৃত্ত অক্ষাংশ। সেই পূর্ণবৃত্তগুলার মধ্যে যে কোণ তৈরি হবে সেটাকে আমি কি বলবো? অক্ষাংশের কোণ। তাই? রাইট? জি আচ্ছা। সো এটাকে আমি বলতেছি অক্ষাংশের কোণ। আর ঠিক মাঝ বরাবর যেটা সেটাকে কি বলতেছি? কৌণিক বিন্দু। না মানে মাঝ বরাবর একটা লাইন চিন্তা করতেছি। এটাকে কি বলতেছি? আহ বিষুব রেখা। বিষুব রেখা। এখন তোমরা বলতেছো আপু বিষুব রেখা কিসের উপর পড়ছে? পৃথিবী কিন্তু বিশাল। এখানে আমার ঠিক মনে নাই বাট বিষুব রেখার উপর মেবি ১২ টা না ১৩ টা কান্ট্রি পড়ছে একই সাথে। তোমরা দেখবে এরকম একটা কান্ট্রির নামই আছে ইকুয়েডর। নাম শুনেছ? কারণ সে ওই ইকুয়েটরের মধ্যে পড়ছে দেখে এরকম তার নাম। তারপর কলম্বিয়া, ব্রাজিলে যে কে যেন বলেছিল না অ্যামাজন? ইকুয়েটোরিয়াল গিনি আর হ্যাঁ, আর ব্রাজিল কিন্তু ইকুয়েডর অনেক বড়। ইকুয়েটোরিয়াল গিনি। হ্যাঁ, ব্রাজিল কিন্তু অনেক বড়। কিন্তু যেমন ও বলল অ্যামাজন। এক্সাক্টলি অ্যামাজনই পড়েছে কিনা আমার ঠিক জানা নাই। বাট ব্রাজিলের একটা অংশ পড়েছে, উগান্ডা পড়েছে, তারপর ইন্দোনেশিয়া পড়েছে। সো এটা আরকি টানার সময় পুরা রেখাটা টানার সময় তো অনেক বড় হয়, তাই না? প্রত্যেকটা তারপর মহাদেশেরই তারপর অ্যাঙ্গোলা পড়েছে, তারপর কঙ্গোতে, তারপর তানজানিয়ায়, তারপর খুব সম্ভবত হ্যাঁ, এরপর প্রায় কোনো দেশেই পড়েনি, তারপর হ্যাঁ, এরকমও আছে যে কোন সরাসরি দেশে ইন্দোনেশিয়া পড়বে। হয়। ইন্দোনেশিয়া পড়েছে, কিরিবাতি বলি আমরা একটা দেশকে, কঙ্গো বলি যে ও যেটা বলল যে সোমালিয়া। কিরিবাতির মধ্যে দিয়ে দুইটা মানে চারটাই গেছে।
সো এটা হ্যাঁ, ৪ তোমাদের ৪টা হেমিস্ফিয়ার হ্যাঁ, তো এটা যদি আমরা কখনো কারো বাসায় যদি ম্যাপস থাকে ওয়াল ম্যাপ তুমি ইজিলি দেখতে পারো, গুগল করে দেখতে পারো চিত্র আকারে। সো এটা যে জানা ইন্টারেস্ট থেকে জানবা অবশ্যই, বাট পরীক্ষার জন্য না। বাট আমি বলব যে ইন্টারেস্ট থেকেই জানা। এখন ছোট মানুষ এখন বেশি, বেশি পড়াশোনা করবা। অক্ষাংশ পরিমাপ করা হয় বিষুব রেখার সাপেক্ষে। তাহলে বিষুব রেখা কোনটা? মাঝের রেখাটা। একটি কাল্পনিক রেখা যা পৃথিবীর মাঝামাঝি বরাবর পূর্ব পশ্চিমে ঘিরে আছে। এটা দিয়ে আমি কি হিসাব করব? অক্ষাংশ। ভালো করে বুঝি। অক্ষাংশের কোণ পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন হবে। তাহলে আমি ঠিক পৃথিবীর কেন্দ্রে চিন্তা করব। এক্ষেত্রে একই দ্রাঘিমা রেখার উপর বিষুব রেখার ছেদবিন্দু, দ্রাঘিমা রেখা যেগুলো অর্ধবৃত্ত, একই দ্রাঘিমা রেখার উপর বিষুব রেখার ছেদবিন্দু এবং সেই অক্ষাংশের জন্য নির্ধারিত অক্ষরেখার ছেদবিন্দু পৃথিবীর কেন্দ্র বরাবর করলে যে কোণ পাওয়া যায় সেটি অক্ষাংশের কোণ। তাহলে অক্ষাংশের কোণ কিভাবে বের করা হয়? পৃথিবীর কেন্দ্র, রাইট? ঠিক আছে? পৃথিবীর কেন্দ্রে। এখন অক্ষাংশের কোণটা আসে কোথায় বলতো? অক্ষাংশের কোণটা পৃথিবীর কেন্দ্রে থাকে। কিন্তু আমি মাপবো কিভাবে? এই যে একটা দ্রাঘিমা রেখা, এটা একটা দ্রাঘিমা রেখা, রাইট? এই দ্রাঘিমা রেখার উপর এটা হচ্ছে বিষুব রেখা। দেখো তো একটা ছেদবিন্দু পাইলাম না? ছেদাংশ? একটা ছেদবিন্দু পাইলাম। সেই ছেদবিন্দু এবং সেই অক্ষাংশের জন্য নির্ধারিত অক্ষরেখা। অক্ষরেখাগুলো কোনগুলা? পূর্ণবৃত্ত। এই যে ২ টা অক্ষরেখা। এই ২ টা অক্ষরেখা যখন মিলিত হবে যে কোণ উৎপন্ন করবে ছেদবিন্দু বরাবর মিলিত করলে সেটাই অক্ষাংশের কোণ। আমাকে একটু বলো তোমরা কি বুঝছো? জিনিসটা একটু হয়তো কাল্পনিক তো, মানে এইসব তো আসলে রিয়েল লাইফ আমি দেখতেছি না, এর জন্য একটু কঠিন লাগতে পারে। কাল্পনিক ব্যাপার স্যাপার, তাই না? বাট জিনিসটা কি আমরা বুঝছি? জিনিসটা জি কঠিন ম্যাম। না যদিও। আচ্ছা, ভেরি গুড। যদি বুঝে থাকি তাহলে তো অনেক ভালো। আচ্ছা, এরপরে চলে আসো, আমরা আরেকটু দেখাই আজকে। যেমন হচ্ছে আমাকে বৃষ্টি হচ্ছে তো একটু নেটওয়ার্ক প্রবলেম। অক্ষাংশ যেমন হচ্ছে ল্যাটিটিউড। অক্ষাংশকে আমরা ইংলিশে কি বলবো? ল্যাটিটিউড। পৃথিবীর কোন স্থান বিষুব রেখা থেকে কতটা উত্তরে বা দক্ষিণে তা দিয়ে আমি অক্ষাংশ বুঝাই। কিভাবে দেখো তো? এই যে দেখো অক্ষাংশের যে কোণটা, এটা দ্রাঘিমা রেখায় পৃথিবীর কেন্দ্রে বরাবর দ্রাঘিমা রেখায় এবং ছেদবিন্দু অক্ষাংশ বিষুব রেখার সাথে। এখন বলতেছে পৃথিবীর কোন স্থানে বিষুব রেখা কতটা উত্তরে বা দক্ষিণে তা অক্ষাংশ দ্বারা বোঝা যায়। এই তথ্যটি বোঝার জন্য বিষুব রেখা কি তা ভালো করে জানা প্রয়োজন। উত্তর মেরু ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে যে রেখা পৃথিবীকে ঠিক মাঝ বরাবর ঘিরে গেছে এটা কল্পনা করা হয়েছে। এটাকে বিষুব রেখা বলে। এটা যেহেতু সমানভাবে ২ টা উত্তর দক্ষিণের দূরত্ব সমানভাবে, তাই এটাকে অনেক সময় সমাক্ষ রেখাও বলে। আর বা ইংলিশে আমরা ইকুয়েটর লাইনও বলতে পারি। সমাক্ষ বিষ রেখা ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, সমাক্ষ রেখা। ক্লিয়ার? জি ম্যাম। বিষুব রেখা, সমাক্ষ রেখা একই ওয়ার্ড। বিষুব রেখা পূর্ব পশ্চিম বরাবর পৃথিবীকে ঘিরে রয়েছে। অক্ষাংশ নির্ধারণের জন্য বিষুব রেখাকে প্রসঙ্গ রেখা হিসেবে ব্যবহার করা হয়। প্রসঙ্গ রেখা কি? ওই যে আমি বলছিলাম না আমি একটা গাছের পাশে আমার বাসা, এরকম। ঠিক আছে? এটাকে প্রসঙ্গ রেখা ধরলাম। তাহলে অক্ষাংশ বের করার জন্য বিষুব রেখাটা আমার প্রসঙ্গ রেখা। বিষুব রেখা থেকেই যেহেতু অক্ষাংশের কোণ মাপ হয় তাই তার নিজের অক্ষাংশ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে বিষুব রেখার অক্ষাংশ কত? ম্যাম 0 ডিগ্রি। মনে করবে এটা হচ্ছে 0 ডিগ্রি। এবার এখান থেকে আমি মাপবো। আচ্ছা, ঠিক আছে, 0 ডিগ্রি। অক্ষাংশ উত্তর ও দক্ষিণে সর্বোচ্চ 90 ডিগ্রি পর্যন্ত হতে পারে। লেখা হয় যথাক্রমে 90 ডিগ্রি উত্তর বা উত্তর মেরু, 90 ডিগ্রি দক্ষিণ বা দক্ষিণ মেরু। তাহলে দেখো তো অক্ষাংশের কোণটা যদি ঠিক এভাবে হয়, এটা 90 ডিগ্রি হয়ে গেল না? এটা একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। ঠিক আছে? সো 90 ডিগ্রি সর্বোচ্চ এখানে দেখাচ্ছে যে সর্বোচ্চ 90 ডিগ্রি পর্যন্ত হইতে পারে। সেটা উত্তরে দক্ষিণে এভাবে। তোমরা এর মাঝে জেনে গেছো যে প্রতিটি অক্ষাংশের অক্ষরেখাগুলো একে অপরের সঙ্গে সমান্তরাল। অক্ষরেখা মনে করো পূর্ণবৃত্ত অবশ্যই সমান্তরাল। সেগুলো পূর্ণবৃত্ত। এই বৃত্তগুলো যতই বিষুব রেখা থেকে মেরুর দিকে আসে তারা ছোট হয়, এটাও বলছো। হতে হতে একটা বিন্দুতে পরিণত হয়। ফলে উত্তর আর দক্ষিণ মেরু মূলত ২টি বিন্দু দ্বারা দেখানো হয়। অক্ষাংশ কোণ দ্বারা প্রকাশ করা হয়, তাই স্বাভাবিকভাবে আমরা প্রশ্ন করতে পারে কোন ২টি রেখা এই কোণ উৎপন্ন করে এবং সেই কোণটি কোথায় উৎপন্ন হয়। আমরা যে স্থানে অক্ষাংশ বের করতে চাই সেই স্থান থেকে পৃথিবীর কেন্দ্র বরাবর একটা রেখা তুমি আঁকবা। কেন্দ্র থেকে বিষুব রেখা বরাবর আরেকটা রেখা কল্পনা করবা।
এই ২ টা রেখাই উত্তর দক্ষিণে একই তলে থাকতে হবে। আমরা একটু পরেই দেখব উত্তর দক্ষিণে একই তলে থাকার অর্থ হচ্ছে একই দ্রাঘিমা রেখা থাকা আরকি। এই ২ টি রেখা যে কোণ তৈরি করে সেটাই হচ্ছে অক্ষাংশ। আচ্ছা, তাহলে কি বলছি? ধরো আমি কোথায় আছি? আ ধরো এটা হচ্ছে আমার বিষুবীয় রেখা, সমাক্ষ রেখা, ঠিক আছে? এটা হচ্ছে বিষুবীয় রেখা। আমি বসে আছি কোথায়? ধরো আমি হচ্ছে এখানে আছি। তাহলে আমি এখন কি করব? এখান থেকে পৃথিবীর কেন্দ্রে আমি একটা দাগ টানবো। বিষুবীয় রেখার সাথে এটা আমি মিলায় দেব। তাহলে এই যে যেই কোণটা এটাই অক্ষাংশের কোণ, রাইট? তাহলে আমার জি দূরত্ব ম্যাম। আমার স্থান থেকে এবং হচ্ছে বিষুবীয় রেখা থেকে আমি আরকি অক্ষাংশটা বের করব। অক্ষাংশে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত অনেকগুলো সমান্তরাল রেখা থাকলেও কতগুলো অক্ষরেখা বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। অক্ষরেখাগুলো পৃথিবী বা গ্লোবে সমান্তরাল বৃত্ত হলেও মানচিত্রে সেগুলো সমান্তরাল রেখা হিসেবে দেখানো হয়। আচ্ছা, গ্লোব তো 3D মানে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, তাই না? এর জন্য তোমাকে ওটা বৃত্ত দেখায়। আর যেটা মানচিত্র যেটা আরকি জাস্ট একটা কাগজ 2D যেটা আরকি সেটাতে সেখানে সমান্তরাল রেখা দেখায়। ক্লিয়ার? আসো গুরুত্বপূর্ণ কিছু অক্ষরেখা পড়ি। যেমন বিষুব রেখা। বিষুব রেখা একটা অক্ষরেখা। তোমরা কি আমার সাথে একমত? হ্যাঁ। জি ম্যাম। ইয়েস ম্যাম। হ্যাঁ, বিকজ আমি তো এভাবেই অক্ষরেখা আঁকছি। এখন যেই অক্ষরেখাটা এক্সাক্টলি মাঝখানে পড়ছে সেটাই আসলে বিষুব রেখা বা ইকুয়েটর বা ইকুয়েটর লাইন আমরা বলে থাকি। সো ইকুয়েটর এটা কত ডিগ্রি অক্ষাংশ? ভালো করে বুঝো, হ্যাঁ? আমি কি বলছি আমার 0 স্থান ডিগ্রি ম্যাম। 0 ডিগ্রি। ভেরি গুড। আমার স্থান থেকে আমার স্ক্রিন কি অফ হয়ে গেছে? না আছে। আমার স্থান থেকে আমি এখানেই বসে আছি। তাহলে এটাই এখান থেকে একটা দাগ টানবো। আবার এটাই যেহেতু বিষুব রেখা এখান থেকে আবার দাগ টানবো। তাহলে একটাই তো দাগ। তার মানে এটা হচ্ছে 0 ডিগ্রি কোনো কোণই করে নাই। তাই না? জি। বিষুব রেখা পূর্ব পশ্চিম বরাবর এই রেখাটি পৃথিবীকে ২ টা গোলার্ধে ভাগ করে বা যেটাকে যে একটু আগে আমাদের রাফিউল বলেছিল। কি বলেছিল? হেমিস্ফিয়ার, তাই না? এটাকে আমরা অনেক সময় এভাবে বলতে পারি গোলার্ধ বা হেমিস্ফিয়ার। উত্তর দক্ষিণ ২ টা গোলার্ধে ভাগ করে। এখানে লক্ষণীয় যে ২১শে মার্চ এবং ২৩শে সেপ্টেম্বর কি হয়? দুপুর ১২ টায় সূর্যের আলো এই রেখা বরাবর সকল স্থানে লম্বভাবে পড়ে। এই ২ দিন পৃথিবীর সব জায়গায় দিন এবং রাতের দৈর্ঘ্য সমান হবে। ঠিক আছে? দিন ও রাতের Yes, দৈর্ঘ্য। ma'am. হুম? আচ্ছা। এরপর দেখো আমরা আরেকটা রেখা পড়ি যেটা আরেকটা ইম্পোর্টেন্ট অক্ষরেখা। এটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি। কর্কট আমরা এটাকে অনেক সময় রাশিও বলি। দেখবা যারা জুলাইয়ের দিকে মনে হয় জন্ম কর্কট নেয় এরা রাশি। এরা হচ্ছে কর্কট রাশি। এদেরকে আমরা ইংলিশে বলি ক্যান্সার। তারপর অনেকে ক্যান্সার। মকর হয়। এদেরকে আমরা বলি ক্যাপ্রিকর্ন। এই নামগুলা কিন্তু এখান থেকেই আসছে। ঠিক আছে? সো কর্কট ক্রান্তি রেখাকে আমরা বলবো হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। তো এটা হচ্ছে বিষুবরেখার সাপেক্ষে কত ডিগ্রিতে থাকে? ২.৫। এটা একটা খুব সুন্দর নাম্বার। ২.৫ মানে ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ মানে উত্তর সাইডে থাকতে হবে কিন্তু। বাংলাদেশের উপর দিয়ে এই রেখা অতিক্রম করছে। বাংলাদেশের উপর দিয়ে তো কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করছে। প্রতি বছর ২১শে জুন দুপুর ১২ টায় এই রেখার অন্তর্গত সকল স্থানে সূর্যের আলো লম্বভাবে পড়বে। এই তারিখে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য বা স্থায়িত্ব সবচেয়ে বেশি হয়। আমরা তখন বলি সবচেয়ে বড় দিন, তাই না? ২১শে জুন। এবং দক্ষিণ গোলার্ধে তারা বলবে সবচেয়ে ছোট দিন। কারণ তাদের তো অর্থাৎ উত্তরে ২৫শে পড়ে নাই। হ্যাঁ, ডিসেম্বর। তাদের উল্টাটা হয়ে গেছে, রাইট? সো দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য তখন সবচেয়ে কম। এরপর আসে মকর ক্রান্তি যেটাকে বলে ট্রপিক অফ ক্যাপ্রিকন। আরো আছে মেরু রেখা যেটাকে বলা হয় পোলার সার্কেল। তোমরা অনেকগুলা দেখিয়েছে। ভেরি গুড। মকর ক্রান্তি কি? ক্যাপ্রিকন যেটা সেটাও কোনটা? ২৭.৫ কিন্তু এটা কোন পাশে পড়ছে? দক্ষিণ অক্ষাংশে পড়ছে। দক্ষিণ। হ্যাঁ, এটা ঘুরে আসতে কোন ডেট পড়ে? এটা পড়ে হচ্ছে ২২শে ডিসেম্বর। আমরা জানি ২২শে ডিসেম্বর বাংলাদেশে সবচেয়ে বড় রাত, তাই না? Yes, তখন ma'am. কি হয় এই এই যে রেখার হ্যাঁ, মানে এমনিতে বলছিলাম যে ট্রপিক অফ ক্যাপ্রিকন হ্যাঁ, অতিক্রম করেছে চিলি, আর্জেন্টিনা, তারপর যে সাউথ আফ্রিকা, বতসোয়ানা, নামিবিয়া, তারপর মোজাম্বিক, এদের দেশের উপর দিয়ে মাদাগাস্কার, গেছে, তারপর তাই না? yes, yes, এরপর হ্যাঁ, ঠিক অস্ট্রেলিয়া। আছে এটা যাবে। এদের আচ্ছা রাফেল ঠিক আছে। ভেরি গুড। এই দেশের উপর যাবে। বাংলাদেশে যায়নি দেখেই তো আমাদের উপর লম্বভাবে পড়ে নাই, তাই না? তো সূর্যের আলো তখন অন্তর্গত স্থানে দুপুর ১২ টায় সব জায়গায় লম্বভাবে পড়বে। এই তারিখে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হবে। কিন্তু আমরা যারা উত্তর গোলার্ধের মধ্যে পড়ছিলাম আমাদের দিন সবচেয়ে ছোট হবে।
দিন সবচেয়ে ছোট হওয়া মানে রাত বড় হয়। এই তো একই তো কথা। সো মকর ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা মনে রাখতে হবে। ওকে? মকরটা পড়ে হচ্ছে একটু ঠান্ডা, ঠান্ডা বা দক্ষিণ সাইডে আরকি। আর উত্তর গোলার্ধে পড়ে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। মেরু রেখা, পোলার সার্কেল উত্তর ও দক্ষিণ গোলার্ধে 66.5 মানে 66.5 ডিগ্রি ২ টি অক্ষাংশকে যথাক্রমে উত্তর মেরু রেখা আর্কটিক সার্কেল বলে আর দক্ষিণটাকে বলে অ্যান্টার্কটিক সার্কেল বলে। তাহলে মেরু রেখা মানে মেরুতে পড়ছে যেটা, তাই না? উত্তর মেরু, দক্ষিণ মেরু কত ডিগ্রিতে? 66.5 বা 66.5 ডিগ্রি। কর্কট ক্রান্তির উত্তরে আর মকর ক্রান্তির দক্ষিণে সূর্যের আলো কখনোই লম্বভাবে পড়ে না। রাইট? কারণ আমরা বলছি কর্কট ক্রান্তির উপর ওই যে 21শে জুন পড়ে। আবার মকর ক্রান্তিতে 22শে কত ছিল? 22শে ডিসেম্বর পড়ে। তো এখানে গ্রীষ্মকাল অতি দীর্ঘদিন। কোথায়? এই যে মেরু রেখাগুলোতে। হ্যাঁ? মানে উত্তর মেরু, দক্ষিণ মেরুতে। শীতকাল অতি দীর্ঘ রাত। তাহলে গ্রীষ্মকালে সারাদিন দিন থাকে দেখবা রাতই হয় না। আবার শীতকালে দেখবা সারাদিন রাত থাকে দিনই হয় না। সত্যি কথা বলতে কি দিন দীর্ঘ হতে, হতে প্রতি বছর ২১শে জুন উত্তর মেরুরেখা ঘেরা উত্তরের এলাকায় ২৪ ঘন্টাই সূর্যের আলো থাকে। মানে ২৪ ঘন্টাই দিন থাকে। তাহলে ২২শে ডিসেম্বর কোথায় থাকবে? দক্ষিণ গোলার্ধে। ২২শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে কিন্তু সারাদিন কি থাকে? রাত নাকি দিন? দক্ষিণ গোলার্ধে। দিন যদি দক্ষিণ গোলার্ধ। আচ্ছা আমি আরেকবার বলি দেখো ২১শে জুন উত্তর মেরুরেখা উত্তরে ২৪ ঘন্টায় আলো থাকে, ২৪ ঘন্টা দিন থাকে। তাহলে ২২শে ডিসেম্বর এই উত্তর গোলার্ধেই ২৪ ঘন্টা রাত থাকে। তার মানে দক্ষিণ গোলার্ধে তখন কিন্তু দিন থাকে, তাই তো? তাহলে সেটাই। হুম, বুঝেছো তোমরা? এগুলো আচ্ছা এগুলো একটু পড়বা। এগুলো হচ্ছে গল্পের বইয়ের মতো পড়বা। দেখো মজার না জিনিসগুলো একটু জানবা। কারো যদি জিওলজি নিয়ে ইন্টারেস্ট থাকে পড়বা। এগুলো একটু মুখস্থ, এটা একটু কষ্ট। যে এই কত ডিগ্রি যেন, কত তারিখ যেন। সো এগুলো একটু বারবার পড়বা। তাহলে দেখবা যে মুখস্থ হয়ে গেছে। এখানে দেখো সব সুন্দর করে দেখাচ্ছে। সূর্য তির্যকভাবে পড়তেছে। এখানে সূর্য লম্বভাবে পড়তেছে বিষুব রেখাতে। এখানে একটু তির্যকভাবে পড়তেছে। সো এই অক্ষাংশের তাৎপর্য ব্যবহার আমরা নেক্সট ক্লাসে ধরবো। এর আগ পর্যন্ত তোমরা একটু দেখে আসবা। তোমাদের এই চ্যাপ্টার দেখতে হয়তো ২ মিনিটও লাগবে না। তোমাদের মেইনলি পড়া কোনটা বলো তো? ওই যে কোষ বিভাজনের চ্যাপ্টারটা। ঠিক আছে? কোষ বিভাজনের চ্যাপ্টারটা আমরা শেষ করেছি। ওটা আমরা নেক্সট ক্লাসে হোমওয়ার্ক বলে এক্সাম রাখবো, রাইট? চ্যাপ্টারটার নামটা বলে দেই। তোমরা একটু লিখে নাও। আমি কে আছে আমার কিন্তু তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স এর নাম্বার আছে আমি বলে দেই আবার। সো তোমাদের নেক্সট ক্লাসে তোমরা কোষ বিভাজন এবং এর রকমভেদ এই চ্যাপ্টারটা পড়ে আসবা। ঠিক আছে? আচ্ছা ম্যাম। আচ্ছা ম্যাম, একটা প্রশ্ন ছিল, একটা কথা বলতাম। হ্যাঁ, বলো। হ্যাঁ, বলো। আচ্ছা ম্যাম, ৬ অধ্যায় কখন করাবেন? কোন অধ্যায়? ৬? ৬ অধ্যায় কি শব্দ? এটা ছিল তরঙ্গ শব্দ? আচ্ছা, আমি তোমাদের থেকেই তো জানতে চাচ্ছি। যেমন আমি চাচ্ছি এখন ১১, ৭, ১২ পড়তে। তোমরা আমাকে একটু বলো ৬ টা তাহলে এক্সারসাইজ বুকের কোন চ্যাপ্টারে? ৬ হচ্ছে শব্দ। তোমরা কি কেউ দেখেছো? মনে হয় এই যে বাজনার উৎসব এগুলাতে থাকতে পারে নাকি? রাজ তুমি বলতে পারবা? জি ম্যাম, বাজনার উৎসবে আছে। বাজনার উৎসবে আছে না? সো আমরা বাজনার উৎসবে তোমাদের রাজ তোমার কি এটা পরীক্ষা? এর জন্য বলছো? ম্যাম, আমাদের আসলে এক্সারসাইজ বুক থেকে তেমন কিছু নেবে না, মূল বই থেকে নেবে, এজন্য বললাম ৬ অধ্যায় আমাদের আচ্ছা। পরীক্ষা আসবে। ও ৬ অধ্যায়টা তোমাদের পরীক্ষায় আছে? জি ম্যাম। আচ্ছা তাহলে আমি এই যে দেখো এটা বেশি দিন লাগবে না হয়তো আমরা আরেকটা ক্লাসে হয়তো এটা শেষ করে ফেলতে পারবো। আমি তাও একটু দেখি এটা কি বেশি বড় চ্যাপ্টার কিনা। আমরা অক্ষাংশটা শেষ করছি। এটার পরে আমি তাহলে তোমার ওই চ্যাপ্টারটা শুরু করব। আচ্ছা এটা একটু বড়ই আছে, ভালোই বড় আছে। এরপরে তোমরা একটু দেখো যে ভংচং কথাবার্তা একটু খালি মুখস্থ কথাবার্তা, তাই না? মরুভূমি কি, চিরহরিৎ বন কি, এগুলো ধরো একটা ক্লাসে আমরা শেষ করে ফেলতে পারবো। হয়তো এই যে দ্রাঘিমা রেখা তারিখ কেমনে হিসাব করে, তোমার দেশে আজকে এতটা, আমার দেশে কয়টা, এগুলা হয়তো একটু সময় লাগতে পারে। তার মানে আমি আশা করি যে ১.৫টা ক্লাস মানে আরেক দিন এবং অর্ধেক দিন হইলেই আমাদের এটা শেষ হয়ে যাবে। এরপর আমরা দরকার হলে অধ্যায় ৬টা আগে শুরু করব। ঠিক আছে? তোমাদের যেটা সুবিধা হয়, আমার কিন্তু কোনোটা না। তোমাদের এক্সামে যেটা লাগবে আমি সেটাই পড়ায় দেব। ওকে?
কারো কোনো কোয়েশ্চেন আছে? No, না ma'am. ম্যাম। আচ্ছা ঠিক আছে। তাহলে এটুকু পড়ে আসো। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ শনিবার দেখা হবে। সবাই ঠিক টাইমলি আছে, জয়েন আসসালামু করবেন। আলাইকুম। আচ্ছা আসসালামু ঠিক আলাইকুম ম্যাম। আছে। Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম সালাম।